আহ আসসালামু আলাইকুম। তো শুরুতে এই বিড়ম্বনার জন্য আমরা আসলে আন্তরিকভাবে দুঃখিত। আমরা যেখানে ছিলাম আমরা ক্লাস কন্টেক্সটের দিকে ছিলাম, তাই না? আমরা বলতেছিলাম যে আমরা আজকে আমাদের প্রি অ্যাডমিশন ব্যাচের প্রথম ক্লাস, এখানে আমরা পার্সেস কুইজ প্লাস নাউন এই দুইটা ক্লাস আমরা এখানে একটু করব। করার পর দেখবো যে অ্যাডমিশনের সাথে আসলে আমাদের এইচএসসি কতটা ডিফারেন্সিয়েশন আছে, বা আমরা কিভাবে দুইটাকে একত্রে সিঙ্ক করে কাভার করতে পারি। এই জিনিসগুলো আমরা একটু দেখবো। সো এখন স্লাইডগুলো নড়তেছে, কোনো সমস্যাও হচ্ছে না। আমরা এটাও বলছিলাম যে দেখেন, আপনার এই যে স্লাইডটা, এটা আপনি চাইলে জুম করে দেখতে পারবেন। কিভাবে? আপনার হাতে ধরেন এটা একটা ফোন, আপনি এইভাবে যদি দুই নখ দিয়ে জুম করার চেষ্টা করেন দেখবেন জুম হয়ে যাচ্ছে। এবং সবচেয়ে বড় যে সুবিধাটা হলো যে এখানে আপনি আনমিউট করে কোশ্চেন করতে পারতেছেন। আপনি যখন ফেসবুক লাইভে ক্লাস করতেছেন, সাইডে একটা রিল চলে আসতেছে, মেসেজ আসতেছে, বন্ধু বান্ধব, ওইগুলো জায়গা থেকে আপনি আইসোলেট থেকে ক্লাসেই ফুল কনসেন্ট্রেশন দিতে পারতেছেন। এই জন্য আপনাদের সুবিধার জন্য আমরা গুগল মিট প্রিমিয়ামটা ইন্ট্রোডিউস করা। না হলে এটা আসলে আমরা করতাম না। ফ্রেজ নাম্বার ওয়ান। সো এই ব্যাচে কি কি ক্লাস হচ্ছে না হচ্ছে এটা আপনাকে দেখাই দাও আমি জরুরি বলে মনে করতেছি। সো এইটা আমি একটু আরেকবার দেখাই দিব, যেহেতু আগের রেকর্ডিংটা আমাদের মানে ডিসক্লোজ করা হয়ে গেছে আর কি, ওইটা আমাদের রেকর্ডিং এর মধ্যে থাকবেই না। রাইট? সো আপনি ছিলেন হলো এই জায়গাতে। আমরা যদি একটু যাওয়ার চেষ্টা করি এখানে, আমাদের এইচএসসি 24 ব্যাচের অরিয়েন্টেশন ক্লাসে যেটা আমি দেখাইছিলাম যে কি কি ক্লাস করানো হবে, ওটা আমি আরেকবার দেখাই নিচ্ছি, যেহেতু রেকর্ডিং এর মধ্যে থাকবে না। ওকে, এখানে আপনি একটু জুম করেন, দেখেন জুম করলে এখানে ফুল দেখতে পারবেন। এইখানে আমরা ক্লাস রাখছিলাম হলো পার্সেস পিস থেকে ক্লাস নাম্বার 13 অর্থাৎ পাংচুয়েশন পর্যন্ত। আপনার এইচএসসির জন্য যা যা প্রয়োজন, সেকেন্ড পার্ট, ফার্স্ট পার্ট, সবগুলো এখানে কভার করা হবে। সবগুলো ট্রিক দেখাই দেওয়া হবে, সাজেশন দেওয়া হবে, এটা আমাদের দায়িত্ব। এই জন্য এটার নাম হলো প্রি অ্যাডমিশন ব্যাচ। এটা যারা পেইড ব্যাচে ছিলেন আগেই পেয়ে গেছেন, আর যারা ফ্রি ব্যাচে তাদের আমি স্ক্রিনশট দিয়ে দিব, কোনো সমস্যা নাই। এইটা যখন কমপ্লিট করা হবে তখন মানে এইচএসসির পর আমরা অ্যাডমিশন পিরিয়ড শুরু করব। অ্যাডমিশন পিরিয়ডেও এই ক্লাস দেখবেন যে 50% মিল পাচ্ছেন। এইগুলো কি আর একটু জোর দিয়ে ডিপ করে করানো হবে। তো আমরা যে ব্যাচে ক্লাস করতেছি এটা ছিল এই যে প্রি অ্যাডমিশন ব্যাচ, এই ব্যাচের ক্লাস সম্পূর্ণ আলাদা। এবং সেকেন্ড টাইমার যেটা, সেই ব্যাচের ক্লাসও সম্পূর্ণ আলাদা। দুটো ক্লাস কখনো একত্রে করা হবে না, কারণ আপনারা বিগিনার আর ওরা এই জিনিসগুলো আগে থেকে হয়তো বা করে আসছে। তো ব্যাচ সম্পর্কে ডিটেলস এর জন্য এই নাম্বারে যোগাযোগ করতে বলছিলাম, এগুলো পরবর্তী ব্যাপার। আপনার ফার্স্টে যা চেক করতে হবে এটা হলো ক্লাস কোয়ালিটি বা ক্লাস কন্টেন্টটা। তো ক্লাস কন্টেন্ট, যেহেতু আজকে আমরা অনেক টাইম অলরেডি নষ্ট করে ফেলাইছি, 30 মিনিটের মতো শেষ, তাই আমরা আজকে নাউনটা না করে শুধুমাত্র পার্সেস পিসটা করব। তাহলে ভাই নাউনটাকে একবারে বাদ দিয়ে দিবেন? নো, নাউনটা আমরা আগামীকালের ক্লাসে কমপ্লিট করব, এটা নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না। আজকে শুধু পার্সেস পিসটা ভালো করে করি, যেহেতু আমাদের হাতে টাইম অলরেডি শেষ হয়ে গেছে। ওকে, সো আমরা এখন চলেন আবার ক্লাসের দিকে সুইচ করি, যেখানে আমি আর কি ছিলাম। এই যে এই ক্লাসে ছিলাম পার্সেস পিসের ক্লাসের মধ্যে। এখন সব ঠিকঠাক আছে, কোনো সমস্যাও হচ্ছে না, আমিও ফ্রিজ হয়ে নাই। চলেন আমরা এই ক্লাসটা শুরু করি, এখন থেকে আবার শুরু হচ্ছে। আমি যেটা বলতেছিলাম এখানে কি কি আছে আমি আপনাকে একটু স্লাইডে দেখাইনি, তাহলে সুবিধা হবে। এই দেখেন স্লাইডগুলো, পার্সেস ফ্রেজ, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এবং লাস্টে কিছু প্র্যাকটিস আছে। পরীক্ষায় আসলে এই ক্লাস থেকে কোশ্চেন গুলা কিভাবে আসবে, এই দেখেন আন্ডারলাইন করা, এই যে আন্ডারলাইন করা দেখতে পাচ্ছেন, আন্ডারলাইন করা, আন্ডারলাইন করা। হ্যাঁ, এই আন্ডারলাইন কোন একটা ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করবে। আন্ডারলাইন করে বলবে বাবা, বলবে বাবা বলো তো এটা কোন পার্সেস পিস, এটাই কোশ্চেন। এখানে আপনি 1 মার্ক কমন পাচ্ছেন, শিওর থাকেন। ভার্সিটিতে শিওর 1 মার্ক কমন আসবে। এবং এই সিসি লেভেলে আপনার কি উপকারটা হবে, ভাই এখানে তোমার তুমি যে ফ্রি হ্যান্ড রাইটিংটা লিখো, প্যারাগ্রাফ এটসেট্রা এটসেট্রা, ওইগুলো যে লিখতে হয়, সাজাইতে হয়, ফিগার গুলো জানতে হয়, ওটা তুমি এখানে জানতে পারবা। ওকে, সো আমি যেখানে ছিলাম, স্পিচ হলো ইংলিশ একটা ওয়ার্ড, এই ওয়ার্ডের বাংলা 30 থেকে 35টার মতো মিনিং আছে ভাই। স্পিচ মানে বাক্য হয়, ভাষণ হয়, তারপর প্যাসেজ হয়, সামারি হয়, অনেক কিছু হয়। তো এই তুমি যেটা মনে করবা সেটাই হবে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। ওকে, তো আমার এখানে স্পিচ মানে ধরলাম ধরো বাক্য, আমার একটা এখন প্রয়োজন, তাই আমি স্পিচ মানে বাক্য ধরছি। অফ মানে কি? এ আর র, এর। আর পার্টস মানে কি? অংশগুলো, অংশগুলো। ওকে, যেহেতু এস আছে, অংশগুলো। তাহলে পুরো ব্যাপার কি দাঁড়াইলো? বাক্য এর অংশগুলো, এটা হলো আমাদের পার্টস স্পিচ। রাইট? ওকে, ফাইন। এই যে বাক্যর অংশ, আমি একটা বাক্য লিখি, আই এম এ বয়, আই এম এ বি ও ওয়াই, বয়, তাই না? এই একটা বাক্যের মধ্যে কয়টা অংশ আছে ভাই? অংশ মানে হলো ওয়ার্ড। কয়টা ওয়ার্ড আছে? 4টা ওয়ার্ড। এই যে আই একটা ওয়ার্ড, এম একটা ওয়ার্ড, এ একটা ওয়ার্ড, বয় একটা ওয়ার্ড, এগুলো হলো ওয়ার্ড। ওকে, ওকে, ফাইন, লেট মি ক্লিয়ার। আপনাকে ওয়ার্ড আর লেটারের মধ্যে একটা কনফিউশন ক্লিয়ার দিয়ে, আপনারা তো বুঝতেছেন না লেটার আর ওয়ার্ডের মধ্যে ডিফারেন্ট কি। ওকে, লেটার আর ওয়ার্ড, ভাই লেটার হলো একটা সিঙ্গেল যে অক্ষরগুলো আছে, এটা হলো লেটার। এই যে বি, ও, ওয়াই, এ, এম, এ, আই, এগুলো হলো লেটার। আর ওয়ার্ড কি? কয়েকটা লেটার যখন পাশাপাশি বসে একটা মিনিংফুল অর্থ গঠন করলো। এই যে বয় মানে বালক, মিনিং আছে। এ মানে একটা, মিনিং আছে। এম মানে হই, মিনিং আছে। আই মানে আমি, মিনিং আছে।
তো কয়েকটা লেটার মিলে বসে যখন একটা মিনিংফুল অর্থ ক্রিয়েট করলো, সেই মিনিংফুল অর্থকে আমরা কি বলতেছি বাপ? সেই মিনিংফুল অর্থকে আমরা বলতেছি ওয়ার্ড, WORD, ওয়ার্ড। ওয়ার্ড মানে শব্দ। ওকে, এখন আই থিঙ্ক আমরা বুঝতে পারছি। ওকে, তো পার্সোনাল স্পিচ বলতেছিলাম যে একটা সেন্টেন্স বা বাক্য কত অনেকগুলো ওয়ার্ড নিয়ে তো গঠন করা হয়, তাই না? তো ওই প্রত্যেকটা ওয়ার্ডকে আমরা অংশ বলতেছি। আই একটা ওয়ার্ড, বাই একটা অংশ, এম একটা অংশ, এ একটা অংশ, বয় একটা অংশ, এগুলো প্রত্যেকটা এক একটা অংশ। সহজ কথা। ওকে, ফাইন। এখন একটা বাক্য যদি গঠন করতেই হয়, একটা বাক্যের মধ্যে আপনার সর্বোচ্চ 8 রকমের অংশ থাকতে হবে। এই 8 রকমের অংশের বাইরে কোনো অংশ নাই। এই 8 রকমের অংশের নাম কি? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এই 8টা অংশ আপনি যেভাবেই বাক্য গঠন করেন না কেন, এই 8টা অংশের মধ্যে যে কোনো একটা অংশ হবে, এর বাইরে কোনো অংশ যাবে না ভাই। আর তো এগুলো আমরা কেন শিখতেছি? ওই যে বললাম, পরীক্ষায় দাগ দিবে, বয়ের নিচে দাগ দিবে, দাগ দিয়ে বলবে বাবা বলো এটা কোন পার্সেস পিস। মানে পার্সেস পিস মানে তো বাক্য এর অংশগুলো। তো বাক্য এই 8 ধরনের অংশ নিয়ে গঠন করা হয়। বয়ের নিচে দাগ দিয়ে বলবে বলো 8 ধরনের অংশের মধ্যে বয় কোন অংশ। এই জন্য আমাদের অংশগুলো চিন্তা হচ্ছে। পার্সেসলি যতগুলো অংশ নিয়ে গঠন করা হয় 8টা অংশ, এই জন্য আমাদের এই অংশগুলো চিন্তা হচ্ছে। চেনার জন্য এই নাউনের ক্ষেত্রে আমরা বলছিলাম ভাই নাউন তুমি কেমনে চিনবা? পাশে ছোট্ট করে লিখে রাখো যে নাম বুঝাবে। কোনো কিছু নাম বুঝাবে, নাম বুঝাবে। নাউন মানে কি? নাম বুঝাবে, শেষ। তো নাম কিভাবে বুঝায়? ওই যে রাকিব ইজ আ স্টুডেন্ট, রাকিব দ্বারা নাম বুঝাচ্ছে, এই জন্য রাকিব একটা নাউন, একটু আগে শিখে আসলাম। তো প্রোনাউন কি জিনিস? প্রোনাউন হলো নামের পরিবর্তে বসে। ধরেন লিখলাম হলো রাকিব, রাকিবের পরিবর্তে, রাকিব যেহেতু ছেলে ভার্সন, এর পরিবর্তে আমরা কি বসাই? এই যে হি বসাই, এই জন্য হিকে আমরা কি বলবো? হিকে আমরা প্রোনাউন বলবো। আর রাকিবা যদি বলতাম মেয়ে, মেয়ের পরিবর্তে আমরা কি বসাইতাম? সি বসাইতাম। তো সিকে আমি কি বলবো? প্রোনাউন বলবো। তাহলে ভাই নাউন বা প্রোনাউনের সংজ্ঞা কি হবে? সংজ্ঞা এখন শিখাইতে হবে। নাউন কিসের অংশ? পার্সেল স্পিচের অংশ। তো সংজ্ঞা বানাও না। যে পার্সেল স্পিচ দিয়ে নাম বুঝাবে তাকে নাউন বলে, শেষ। প্রোনাউন কি? যে পার্সেল স্পিচ মানে বাক্যের 8টা অংশের মধ্যে প্রোনাউন তো একটা অংশ, তাই না? তো বাক্যের 8টা অংশের মধ্যে যেই অংশ দ্বারা কি হবে? নাম বুঝাবে, সেটা নাউন। বাক্যের 8টা অংশের মধ্যে যেই অংশটা নামের পরিবর্তে উঠবে সেটা প্রোনাউন। মানে বাংলায় আমি তোমাকে যদি সহজ করে বুঝাতে চাই, আর যদি ইংলিশের ডেফিনেশন দিয়ে বলি, ওই যে যে পার্টস স্পিচ নাউনের পরিবর্তে বসে তাকে প্রোনাউন বলে। এইভাবে ব্যাপারটা আর কি ঘটে যাবে। তো নাউন শিখলাম, প্রোনাউন শিখলাম, দুটো জিনিস আমরা শিখে ফেললাম। এবার কোনটায় চলে আসবো বাবা? এবার হলো অ্যাজেক্টিভ, ADJ, অ্যাজেক্টিভ। অ্যাজেক্টিভের সংজ্ঞায় আমি কি বলছিলাম? বলছিলাম যে নাউন বা প্রোনাউনকে মডিফাই, MODIFY, নাউন বা প্রোনাউনকে কি করবে? মডিফাই করবে। ভাইয়া মডিফাই কি জিনিস এটাই তো আমরা বুঝি না। ওকে, মডিফাইয়ের ডেফিনেশন লিখবো, MODIFY। মডিফাই মানে হলো যে কারো সম্পর্কে এক্সট্রা তথ্য প্রদান করা। কারো সম্পর্কে, কারো সম্পর্কে বা কোনো কিছু সম্পর্কে, কারো সম্পর্কে এক্সট্রা তথ্য প্রদান করা। ওকে, এটা হলো মডিফাই, মডিফাই এর মিনিং। ওকে, তো অ্যাডজেক্টিভ কি? নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। সুন্দর করে কি বলতে পারি? নাউন বা প্রোনাউন সম্পর্কে এক্সট্রা তথ্য প্রদান করে, এটাই হলো অ্যাডজেক্টিভ। একটা ওয়ার্ড যদি আমি লেখার চেষ্টা করি যে ইট ইজ আ স্মল হার্ট, SMALL, স্মল হার্ট, এটা একটা ছোট্ট কুঁড়ে ঘর, রাইট? এভাবে লিখলাম। এখন আপনাকে কি করবে বলেন তো? সেম কাহিনী, স্মলের নিচে দাগ দিবে, দাগ দিয়ে তোমাকে বলবে বলো তো বাবা এটা কোন পার্সেস পিস। এভাবে তোমাকে কোশ্চেনটা করা হবে। ওকে, তো আমার প্রথমে খুঁজতে হবে হার্ট কোন পার্সেস পিস। হার্ট মানে কি? হার্ট মানে ভাই কুঁড়ে ঘর। তো কুঁড়ে ঘর একটা নাম বুঝাচ্ছে, নাম বুঝালে তার নাম কি হয়? ছোট্ট করে নাউন লিখলাম। এবার একটু চিন্তা করবো, স্মল মানে কি? ছোট। ওকে, অ্যাডজেক্টিভের ডেফিনেশন কি ছিল? নাউন বা প্রোনাউন সম্পর্কে এক্সট্রা তথ্য প্রদান করে। এই যে স্মল, ছোট, কার সম্পর্কে এক্সট্রা তথ্য প্রদান করতেছে? হার্ট মানে কুঁড়ে ঘর না? কুঁড়ে ঘর সম্পর্কে এখানে এক্সট্রা তথ্য কি? এক্সট্রা তথ্য হলো যে কুঁড়ে ঘর সম্পর্কে এক্সট্রা তথ্য হলো কুঁড়ে ঘরটা কেমন, কুঁড়ে ঘরটা ছোট। এই যে স্মল মানে ছোট, ছোট ওয়ার্ড কার সম্পর্কে এক্সট্রা তথ্য প্রকাশ করতেছে? হার্ট কুঁড়ে ঘর সম্পর্কে এক্সট্রা তথ্য প্রদান করতেছে। আর গ্রামারের ভাষায় নাউনকে মডিফাই করতেছে, অর্থাৎ নাউন সম্পর্কে এক্সট্রা তথ্য প্রদান করতেছে। এই জন্য স্মলকে আমি ঠাস করে কি বলবো? ADJ, অ্যাডজেক্টিভ বলে ফেলবো। এখন আমি ছোট বাচ্চার মতো মুখস্থবিদ্যা এখানে সাজাবো না যে ভাইয়া হাউদারা কোশ্চেন গুলো তো অ্যাডজেক্টিভ হয়। না ভাই, এইভাবে শিখতে গেলে অ্যাডমিশন পিরিয়ড ধ্বংস হয়ে যাবে। হাউদারা কোশ্চেন করে অ্যাডজেক্টিভ হয়, অ্যাডভার্ব হয়, এগুলো প্রচুর ঝামেলাময় জিনিস, প্রচুর ঝামেলাময় জিনিস। তো আমি তোমাকে যেটা শিখেছি এটা হলো ডেফিনেশন। এইটা দিয়ে পৃথিবীর যে কোনো কিছু তুমি বের করতে পারবা শর্টকাট পরে। শর্টকাট আমিও তোমাকে শেখাবো, কোনো সমস্যা নাই। বাট ফার্স্টে তোমার যা করতে হবে, বেসিকটা তোমার ভাই শিখতে হবে। ওকে, তো বেসিক আপনি সুন্দর করে লিখে নেন যে অ্যাডজেক্টিভ কি? নাউন বা প্রনাউনকে মডিফাই করে। আর মডিফাইটা ছোট্ট করে সাইডে লিখে নেন যে মডিফাই মানে হলো
কারো সম্পর্কে এক্সট্রা তথ্য প্রদান করা। ওকে, তাহলে অ্যাডজেক্টিভ আমরা মোটামুটি শিখলাম, আমরা ডিটেলসে একটু পরে শিখবো। এখন জাস্ট আপনাকে কি বলবো, মানে ট্রেলার দিচ্ছি, যার যেটাকে আর কি ছোট করে জাস্ট আইডিয়া দিয়ে দিচ্ছি। ওকে, এবার অ্যাডভার্বে চলে আসেন। এডিভি, অ্যাডভার্ব। অ্যাডভার্ব কি জিনিস? অ্যাডভার্ব হলো, লেখেন, নাউন বা প্রোনাউন ছাড়া বাকি সবাইকে মডিফাই করে। কি? নাউন বা প্রোনাউন ছাড়া, নাউন প্রোনাউন ছাড়া বাকি সব পার্সনসকে বা বাকি সবাইকে, যেমন ইচ্ছে লেখেন, বাকি সবাইকে মডিফাই করে। MODIFY। এটা কিভাবে মনে রাখবেন ভাই? অ্যাডজেক্টিভ কয়জনকে মডিফাই করছিল? দুইজনকে, একটা নাউন একটা প্রোনাউন। আর কয়টা জিনিস বাকি আছে? ছয়টা জিনিস বাকি আছে, টোটাল আটটা। অ্যাডজেক্টিভ থেকে ইন্টারজেকশন পর্যন্ত বাকি আছে, তাই না? তো অ্যাডভার্ব কি লিখবেন? নাউন প্রোনাউন ছাড়া সবাইকে মডিফাই করে। তার মানে অ্যাডভার্ব কাকে কে মডিফাই করে? অ্যাডভার্ব কাকে কে মডিফাই করে দেখেন তো, ছয়টা জিনিসকে। নাউন প্রোনাউন তো করতে পারবে না, নাউন প্রোনাউনকে করতে পারবে না। অর্থাৎ অ্যাডভার্বটা নাউন প্রোনাউন সম্পর্কে এক্সট্রা তথ্য প্রকাশ করতে পারবে না। কেন পারবে না ভাই? নাউন প্রোনাউন সম্পর্কে এক্সট্রা তথ্য কে প্রকাশ করে? অ্যাডজেক্টিভ প্রকাশ করে। তো অ্যাডজেক্টিভ তো নাউন প্রোনাউনকে নিয়ে নিছে, অ্যাডভার্ব আবার নাউন প্রোনাউন দিকে যাইতে পারবে? পারবে না। তো অ্যাডভার্ব তাহলে কার সম্পর্কে এক্সট্রা তথ্য প্রদান করবে? অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এই ছয়টা জিনিসকে অ্যাডভার্ব মডিফাই করতে পারবে। কিভাবে এই ছয়টা জিনিসকে অ্যাডভার্ব মডিফাই করতে পারবে, এটা আমার একটু জানা বেশি জরুরি। ওকে চলেন, এটা আমরা এবার একটু জানবো, যে অ্যাডভার্ব তো নাউন প্রোনাউন ছাড়া সবাইকে মডিফাই করে। মডিফাই করা মানে কারো সম্পর্কে এক্সট্রা তথ্য প্রদান করা। তাহলে অ্যাডভার্ব মডিফাইটা করে কিভাবে, এটা আমার একটু জানতে হবে। ওকে চলেন, আমি একটা এক্সাম্পল এখানে লেখার চেষ্টা করি, যে শি, না শি লিখবো না, একটা নাম দিই। কি দিব? ধরেন এখানে রিতা, RITA, রিতা ইজ ভেরি ল্যাক্রিমোস, ভেরি ল্যাক্রিমোস, LACRYMOSE। কেউ কি বলতে পারবেন আমাকে ল্যাক্রিমোস মানে কি? বলেন তো দেখি, আপনারা SSC পর্যন্ত কি শিখে আসছেন? ল্যাক্রিমোস, LACRYMOSE, ল্যাক্রিমোস মানে কি বলেন তো? কেউ জানি মিনিং? আচ্ছা সমস্যা নাই, আমি যখন এক্সাম্পল দিব বিভিন্ন, আমি হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ডগুলোর এক্সাম্পল দেওয়ার চেষ্টা করব, যাতে করে আপনি নতুন ওয়ার্ডও শিখতে পারেন। ওকে, ল্যাক্রিমোজ মানে হলো যে অল্পতেই কান্না করে, অল্পতেই কান্না করে বা ছিচকা দুনে, ছিচকা দুনে। মানে দেখেন না, কাউকে ছোট বাচ্চাটা একটু ধমক দিলে চোখ মুখ লাল হয়ে চোখ দিয়ে পানি বের হয়ে গেছে, কান নাক, নাকের পানি চোখের পানি একদম একাকার, মুখ টুক ফুলে গেছে, এটা হলো ল্যাক্রিমোজ। যে অল্পতেই কান্না করে, অনেক বেশি ইমোশনাল, তাকে ল্যাক্রিমোজ বা ছিচকা দুনে বলা হয়। ওকে ফাইন। এখন তাহলে আমাকে একটু বলেন তো, ল্যাক্রিমোস কোন পার্টস অফ স্পিচ? আমি তো আপনাকে সহজ করে দিলাম মিনিং দিয়া। কাকে মডিফাই করতেছে ল্যাক্রিমোস বলেন তো? যে কেউ, ল্যাক্রিমোস কাকে মডিফাই করতেছে বলেন তো? নাউনকে। নাউনকে। নাউন এখানে কে? রিতা। রিতা একটা নাম, রিতা। কিন্তু না একটা না নাম, তার মানে রিতা একটা নাউন, NOUN, নাউন। তো ল্যাক্রিমোস মানে চিৎকাদুনে, মডিফাই করা মানে কারো সম্পর্কে এক্সট্রা তথ্য প্রদান করা। এই সেন্টেন্সে রিতা, রিতা একটা মানুষের নাম, এই রিতা সম্পর্কে এক্সট্রা একটা তথ্য প্রদান কি করতেছে? রিতা কেমন? রিতা সম্পর্কে এক্সট্রা তথ্য, রিতা হলো ছিচকাদুনে, রিতা অল্পতেই কান্না করে বসে। এই জন্য ল্যাক্রিমোসকে আমি সুন্দর করে AD যে অ্যাডজেক্টিভ বললাম। আপনি প্লিজ এভাবে অ্যাডজেক্টিভ মডিফাই করা শিখবেন, বা এইভাবে অ্যাডজেক্টিভ চেনা শিখবেন। হাউ দ্বারা কোশ্চেন করে জীবন অ্যাডজেক্টিভ বের করবেন না। কেন জানেন? একটু পর আমি এক্সাম্পল দেখাবো যে হাউ এর মধ্যে ঝামেলাটা কোথায় লাগে। ওকে, চিন্তা করিয়েন না। এবার দেখি কে বলতে পারে, কার মাথায় নতুন ইনোভেশন কাজ করে বলেন। ভেরি, ভেরি কোন পার্সেস পিস, এটা কিভাবে মডিফাই করবো বলেন দেখি, কার মাথায় এক্সট্রা তথ্য বেরোবে? ভেরি বাংলা মিনিং কি ভাইয়া? খুব, খুশি করে খু আর খুব। ওকে, এখন বলেন ভেরি কোন পার্সেস পিস, কে বলতে পারবো? অ্যাডভার্ব। হ্যাঁ অ্যাডভার্ব, বাট কিভাবে অ্যাডভার্ব? আমি তো মুখস্থ বিদ্যা নিব না, বেসিক দিয়া বলতে হবে, এটা কিভাবে অ্যাডভার্ব বলেন। কি অ্যাডজেক্টিভের আগে বসে এই জন্য অ্যাডভার্ব? এই মুখস্থ বিদ্যা চলবে নাকি? কি জন্য? কিভাবে শিখছিলেন আপনারা বলেন তো ভেরিটা অ্যাডভার্ব? কিভাবে শিখছিলেন? ধরলাম আজকের আগের দিন থেকে ছোটবেলা, ছোটবেলায় কিভাবে শিখছিলেন ভেরিটা অ্যাডভার্ব? যে কেউ শিখছিলেন তো, না কেউ না কেউ এগুলো তো শিখে আসছে। কিভাবে শিখছিলেন যে ভেরিটা অ্যাডভার্ব কিভাবে? ভেরিটা তো হুম। অ্যাডভার্ব। হুম, কিভাবে? এটা তো শিখতে হবে, ছোটবেলায় তো শিখে আসছেন, কিভাবে? ল্যাক্রিমোস তো অ্যাডজেক্টিভ, এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে অ্যাডভার্বকে মডিফাই করছে। অ্যাডজেক্টিভ তো এইভাবে না, একটু ভুল হয়ে গেছে, আমি কারেকশন করে দিচ্ছি, হ্যাঁ কোনো টেনশন করিয়ে না। দেখেন আমি শুরু থেকে আবার ঠিক করে দিচ্ছি। এর একটা সেন্টেন্স ছিল রিটা ইজ ভেরি ল্যাক্রিমোস,
আমি বলছিলাম বাবা ল্যাক্রিমোস কোন পার্সেস ফিস, এটা আমি জানি না। ল্যাক্রিমোস মানে বাংলা মিনিং দেখলাম ছিচকাদুনে, যে অল্পতেই কান্না করে বসে। অ্যাডজেক্টিভের সংজ্ঞার মধ্যে বলছিলাম দেখেন, নাউন বা প্রোনাউন সম্পর্কে এক্সট্রা তথ্য দিলে সেটা একটা অ্যাডজেক্টিভ হয়। ল্যাক্রিমোস মানে ছিচকাদুনে, ল্যাক্রিমোস কার সম্পর্কে এক্সট্রা তথ্য দিচ্ছে? রিতা একটা মানুষ, এই মানুষ সম্পর্কে এক্সট্রা তথ্য প্রদান করতেছে। তাই ল্যাক্রিমোসকে আমি ঠাস করে বললাম হলো অ্যাডজেক্টিভ। ল্যাক্রিমোস অ্যাডজেক্টিভ বলার পর আপনাকে আবার কোশ্চেন করছে, বাবা বলো ভেরি কোন পার্সেস ফিস, এটা আপনাকে কোশ্চেন করা হয়েছে। ভেরি একটা অ্যাডভার্ব, কেন অ্যাডভার্ব এটা আমি আপনাকে একটু বুঝাই দিই। বলেন তো অ্যাডভার্ব কাকে মডিফাই করে? নাউন প্রোনাউন ছাড়া বাকি সবাইকে মডিফাই করে। একটু আগেই দেখে আসলাম অ্যাডভার্ব কাকে মডিফাই করে, নাউন প্রোনাউন ছাড়া সবাইকে মডিফাই করে। এখন কিভাবে মডিফাই করতেছে এটা একটু দেখতে হবে, চলেন। ভেরি মানে বাংলা মিনিং কি আসতেছে? খসে করে খু আর বা খুব। এবার চিন্তা করেন ল্যাক্রিমোজ মানে কি? চিৎকাদুনে বা যে কান্না করে। এবার দেখেন তো কি হয়। রিতা ইজ ল্যাক্রিমোজ, রিতা হলো চিৎকাদুনে। এবার ভেরি ল্যাক্রিমোজ, কেমন চিৎকাদুনে। এবার ল্যাক্রিমোজকে আমরা মডিফাই করতেছি, ল্যাক্রিমোজ সম্পর্কে এক্সট্রা একটা তথ্য প্রদান করতেছে। ল্যাক্রিমোজ মানে অল্পতেই কান্না করে, বা বাংলা মিনিং চিৎকাদুনে। কেমন চিৎকাদুনে? উত্তর আসতেছে ভেরি, খুব চিৎকাদুনে। তাহলে বলেন এই ল্যাক্রিমোজ সম্পর্কে এক্সট্রা তথ্য প্রদান করতেছে না ভেরি? একটু চিন্তা করে দেখেন তো। আপনার যদি এটা বুঝতে সমস্যা হয় কঠিন ওয়ার্ড, তো আমি আপনাকে একটা ছোট্ট সহজ ওয়ার্ড দেখাই দিই, তাহলে আরো ভালো করে বুঝবেন। এটা ভালো বুঝবেন, শি ইজ ভেরি বিউটিফুল। এবার দেখেন, এবার বুঝবেন ভেরি বিউটিফুল, BEIUTIFUL, ওকে। শি যেহেতু মেয়ে, তাহলে বিউটিফুল মানে হলো সুন্দরী। তো এটা যদি সুন্দরী হয়, শি সম্পর্কে এক্সট্রা একটা তথ্য, এক্সট্রা তথ্য কি? বিউটিফুল। এই জন্য বিউটিফুলকে আমি কি বললাম? এডিজ অ্যাডজেক্টিভ বললাম। এবার আসেন চলেন, বিউটিফুল মানে হলো সুন্দর বা এখানে সুন্দরী। কেমন সুন্দরী? সুন্দরী নিয়ে কোশ্চেন তুলছি। বিউটিফুলটা কি? একটা অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভকে এবার মডিফাই করতেছি। মডিফাই করা মানে কি? অ্যাডজেক্টিভ সম্পর্কে এক্সট্রা তথ্য প্রদান করা। এবার বিউটিফুল মানে যে সুন্দরী, এই সুন্দরী সম্পর্কে এক্সট্রা একটা তথ্য দিব। ওকে, বিউটিফুল কেমন সুন্দরী? উত্তর আসতেছে যে ভেরি, খুব সুন্দরী, খুব সুন্দরী। তাহলে এবার আপনিই বলেন, এই যে খুব ওয়ার্ডটা, ভেরি মানে খুব, খুব ওয়ার্ডটা কার সম্পর্কে এক্সট্রা তথ্য প্রদান করলো? এই যে সুন্দরী, সুন্দরী সম্পর্কে এক্সট্রা তথ্য তথ্য প্রদান করলো। কেমন সুন্দরী? আসতেছে এই যে ভেরি, খুব সুন্দরী। এই জন্য ভেরিকে আমি কি বলবো? এই জন্য ভেরিকে আমি বলবো এটা একটা অ্যাডভার্ব। এবার আমরা কি বুঝতে পারছি যে অ্যাডভার্ব কিভাবে হচ্ছে? এবার উপরেটা একটু মিলাই নেন। ল্যাক্রিমোজ মানে ছিচকাদুনে, অল্পতেই কান্না করে। কেমন ছিচকাদুনে? ভাই ভেরি, খুব ছিচকাদুনে, আরো খুব বেশি কান্না করে, এমন একটা অবস্থা। তাহলে ল্যাক্রিমোজ সম্পর্কে এক্সট্রা একটা তথ্য দিচ্ছে। বুঝতে পারছি ভেরি কিভাবে এটা একটা অ্যাডভার্ব হইলো। আপনারা যারা মুখস্থ করে আসেন যে ভাই অ্যাডজেক্টিভের আগের ওয়ার্ড অ্যাডভার্ব হয়, তাদের জন্য আমি একটা কোশ্চেন ছুড়ে দিই, আমাকে একটু বলেন এটা কিভাবে আপনারা করবেন। ওকে, ধরেন আমি একটা লিজে কি বলবো, আই লাইক, আই লাইক, কি বলা যায়, আ আই লাইক এ বিউটিফুল, আই লাইক এ বিউটিফুল বার্ড। আমি একটা বিউটিফুল পাখি, সুন্দরী একটা পাখি পছন্দ করি, সাপোজ। ওকে, চলেন এবার আমরা একটু দেখবো ঝামেলা কোথায় লাগে, মুখস্থ বিদ্যার মধ্যে ঝামেলা কোথায়। ওকে, বলেন বার্ড কোন পার্সেস পিস? এটা আপনি পারবেন। বার্ড মানে পাখি, নাম বুঝাচ্ছে, তাহলে কোন পার্সেস পিস হবে? বার্ড, নাউন। নাউন। এটা সবাই পারছে। এবার তাহলে একটু বলেন তো, এই যে আই লাইক আ বিউটিফুল বার্ড, বিউটিফুল কার সম্পর্কে এক্সট্রা তথ্য প্রদান করতেছে? কার সম্পর্কে? বার্ড। বার্ড, বিউটিফুল সুন্দর, এখানে কি বার্ড, বার্ড মানে কি? পাখি। তাহলে নাউন সম্পর্কে এক্সট্রা তথ্য প্রদান করলে তার নাম কি হয়ে যায়? নাউন সম্পর্কে এক্সট্রা তথ্য প্রদান করলে ভাই অ্যাডজেক্টিভ হয়ে যায়। অ্যাডজেক্টিভ মানে নাউন অ্যাডজেক্টিভ। মডিফাই করে, তাই বিউটিফুল একটা অ্যাডজেক্টিভ। খুব ভালো পারলাম। যারা মুখস্থ করে আসছেন অ্যাডজেক্টিভের আগের বার কি হয়? অ্যাডভার্ব হয়। তো বিউটিফুল তো অ্যাডজেক্টিভ, এর আগে তো এ আছে, এতে একটা অ্যাডভার্ব হওয়া উচিত ছিল। কিন্তু এখানে কোন পার্সেস প্লিজ বলেন তো? হ্যাঁ, এই একটা আর্টিকেল, আপনি জানেন আমিও জানি, বাট আমি আপনাকে বলছি ভাই, আমি যখন একটা ওয়ার্ডের নিচে দাগ দিব, তার মানে সেটা হলো পার্সেস পিস। হ্যাঁ, এ একটা আর্টিকেল হয়, আমি অস্বীকার যাচ্ছি না, কিন্তু আমি তোমাকে করছি ভাই এখানে কোন পার্সেস পিস। আর পার্সেস পিস মানে কি? এই যে আটটা জাত আমি তোমাকে শিখাচ্ছি, নাউন থেকে শুরু করে শেষ পর্যন্ত, এই আটটা জাতের মধ্যে যে কোনো একটা জাতের নামের নিচে তোমার টিক মারতেই হবে, এছাড়া তোমার কোনো উপায় নাই। তো এটা যে একটা আর্টিকেল, এটা আমি জানি, তুমিও জানো। তোমরা অনেকে মুখস্থ করেও আসছো যে আর্টিকেল সেন্টেন্সের মধ্যে অ্যাডজেক্টিভ হয়ে যায়। মুখস্থ বিদ্যা কিভাবে হয়, চলো ওটা আমরা এবার একটু বের করব। নিজেই তুমি বের করতে পারবা, জাস্ট একটু মনে করো। অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করে? নাউন প্রোনাউনকে। মডিফাই মানে কি? কারো সম্পর্কে এক্সট্রা তথ্য প্রদান করা। তাহলে এর বাংলা মিনিং কি বলেন? এর বাংলা মিনিং কি? একটি। এ কট অস্বীকারটি, একটি, তাই না? মুখস্থ যে করে আসছিলেন ছোটবেলায়, গুণ সংখ্যা পরিমাণ বুঝা, এগুলা ভুলে যান, এগুলো বাস্তব জীবনে কোনো কাজে লাগে না। হ্যাঁ, এগুলোতে আপনি অ্যাডমিশন কখনো পাড়াইতে পারবেন না। এ মানে কি? একটি। এই একটি ওয়ার্ড কার সম্পর্কে এক্সট্রা তথ্য প্রদান করতেছে বলেন? এই এ মানে যে একটি, একটি ওয়ার্ড কাকে বোঝাচ্ছে এই সেন্টেন্সের মধ্যে? চিন্তা করে দেখেন তো। একটি কি বিউটিফুল? একটি সুন্দর বলবেন? সুন্দর গণা যায়, সৌন্দর্য গণা যায়? তাহলে কি বলতে পারবেন যে একটা সুন্দর? এটা এটাকে কখনো বলা যাবে?
বিউটিফুল মানে তো সুন্দর, সুন্দর না। এটা তো ফিল করা যায়। তাহলে এ দ্বারা আপনি বিউটিফুল কে মডিফাই করতে পারতেছেন না, অর্থাৎ এ বিউটিফুল সম্পর্কে এক্সট্রা তথ্য প্রদান করতেছে না, বিউটিফুল তো গোনাই যায় না। তাহলে এ কার সম্পর্কে এক্সট্রা তথ্য প্রদান করতেছে বলেন তো? এ মানে একটি, আই মানে তো আমি, একটি আমি হচ্ছে, এটা কি মিনিংফুল কোনো কিছু প্রকাশ পাইলো? তাও তো হচ্ছে না। তাহলে এ কার সম্পর্কে এক্সট্রা তথ্য প্রদান করতেছে? বার্ড সম্পর্কে। সম্পর্কে। এই যে লাইনে আসছেন, এ মানে একটা, একটা কি কাকে বোঝাচ্ছে? এই যে বার্ড, পাখিকে বোঝাচ্ছে। তাহলে একটা পাখি, এই এ ওয়ার্ডটা কার সম্পর্কে এক্সট্রা তথ্য দিল? পাখি সম্পর্কে এক্সট্রা তথ্য দিল। তাহলে এই ওয়ার্ডটা কি হয়ে যাবে? এ একটা অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ ভাই? নাউন প্রোনাউন সম্পর্কে এক্সট্রা তথ্য দিলে তার নাম তো অ্যাডজেক্টিভ হয়ে যায়। এবার দেখছেন দুটো অ্যাডজেক্টিভ যে পাশাপাশি বসতে পারে, এও একটা অ্যাডজেক্টিভ, বিউটিফুল একটা অ্যাডজেক্টিভ, এই যে দুটাই অ্যাডজেক্টিভ। এখন বলেন মুখস্থবিদ্যাতে আপনি কোথায় যাবেন? আমি আপনাকে যে ঝামেলাগুলো বোঝানোর চেষ্টা করতেছি যে মুখস্থবিদ্যা আপনারা কিভাবে ধ্বংস করবে অ্যাডমিশনে। দুটো অ্যাডজেক্টিভ কিন্তু এখানে পাশাপাশি বসছে। আই লাইক আ বিউটিফুল বার্ড, এও বার্ডকে বোঝাচ্ছে, বিউটিফুলও বার্ডকে বোঝাচ্ছে, এই জন্য দুটাই অ্যাডজেক্টিভ। এবার আপনার মধ্যে আরো একটা বড় ঝামেলা লাগাই দিব। এবার আপনার মুখস্থ বিদ্যার উপর থেকে ভরসা একেবারে উঠে যাবে। কিভাবে? দেখেন, একটু চিন্তা করে দেখেন দেখি এটা কে পারে। দুইটা কোশ্চেন করবো, ওকে? হি ইজ হার্ড, হি ইজ হার্ড, নাম্বার ওয়ান। নাম্বার টু, হি ওয়ার্কস হার্ড, হি ওয়ার্কস, দুটা সেম জিনিস না? হি ওয়ার্কস হার্ড। ওকে, যারা ছোটবেলায় মুখস্থ করে আসেন মানে আজকের আগে, যে হাউ দ্বারা কোশ্চেন করলে কি হয়? অ্যাডজেক্টিভ হয়, করেন। হি ইজ হাউ কেমন? হার্ড। হি ওয়ার্কস হাউ, সে কেমন কাজ করে? হার্ড। দুটাই কিন্তু হাউ দ্বারা কোশ্চেন করা যাচ্ছে, তাই না? এখন বলেন, এটা ভাই ঢাবিতে আসছিল, এই কোশ্চেনের মধ্যে এত ঝামেলা আছে, মুখস্থ বিদ্যার যে বড় রকম ঝামেলা এটা আরো ভালো করে বোঝাচ্ছে। বলো, এই যে হার্ড, এই স্যারডি, এটা কোন পার্সেস পিস? আর নিচে যে হি ওয়ার্কস হার্ড, এখানে এই হার্ডটা কোন পার্সেস পিস? কোশ্চেন নাম্বার ওয়ান, কোশ্চেন নাম্বার টু, বলেন। কোশ্চেন নাম্বার ওয়ানে হার্ট কোন পার্সেস পিস, কোশ্চেন নাম্বার টু তে হার্ট কোন পার্সেস পিস? যারা এতক্ষণ পর্যন্ত ক্লাস করছেন একটু মাথা খাটাইলে উত্তর দিতে পারবেন, বলেন দেখি। হি ইজ হার্ড, এখানে হার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কেন? কারণ এখানে হি সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। এটা কেমন? ব্যক্তিটা কেমন? ব্যক্তিটা শক্তিশালী, হার্ট, ওকে ফাইন, এই জন্য একটা অ্যাডজেক্টিভ, ফাইন, এটা ঠিক আছে। দুই নম্বর সেন্টেন্সে হি ওয়ার্কস হার্ড, এখানে হার্ডটা হচ্ছে অ্যাডভার্ব, কারণ ভার্বকে মডিফাই করছে। এডিভি কিভাবে ভার্বকে মডিফাই করলো? মডিফাই ওয়ার্ক, তথ্য প্রকাশ করা। হ্যাঁ, হ্যাঁ বলেন প্লিজ কন্টিনিউ। ওয়ার্কসটা তো ভার্ব। ওয়ার্ক মানে হলো কাজ করা, ওকে হ্যাঁ এটা একটা ভার্ব, কাজ করা, ঠিক আছে এটা একটা ভার্ব। ওকে, কিভাবে ওয়ার্কসকে মডিফাই করলো? মডিফাই করা মানে এক্সট্রা তথ্য প্রদান করা। এবার দেখেন পারবেন এক্সট্রা তথ্য প্রদান করা কিভাবে? এক্সট্রা তথ্য প্রদান করলো। সে আহ, কঠোর কাজ করে। এক্স্যাক্টলি, আমি আপুর কথা একটু সহজ করে বুঝাই ভাই। হি ওয়ার্কস হার্ড মানে কি? তার, সে কঠোর কাজ করে, তার মানে কি? এখানে হি, সে কঠোর না, ওয়ার্কস, তার কাজটা কঠোর। এই যে ওয়ার্কস মানে কাজ, কাজ সম্পর্কে এক্সট্রা একটা তথ্য দিল। কেমন কাজ? উত্তর আসছে যে হার্ড, কঠোর কাজ, কঠিন কাজ, বোঝা যায়। তার মানে এখানে হি ধরেন একটা ক্লাস ফোরের বাচ্চা, সে তো শক্তিশালী না, বাট সে যেই কাজটা করতেছে ধরেন 2 কেজি একটা চাল এই জায়গা থেকে ওই জায়গায় নিয়ে যাচ্ছে, তাহলে তার কাজটা এখানে কঠিন না? হ্যাঁ। তো হি শক্তিশালী হতে পারে, নাও হতে পারে, আই ডোন্ট কেয়ার। এখানে বোঝাচ্ছে ওয়ার্কস, হি ওয়ার্কস হার্ড, সে কঠোর কাজ করে, কাজ সম্পর্কে এক্সট্রা তথ্য দিচ্ছে। তার কাজটা কেমন? তার কাজটা হলো হার্ড, তার কাজটা হলো কঠিন। তো আমরা জানি নাউন প্রোনাউনকে যদি না করে, যাকেই মডিফাই করুক সেটা কি হয়ে যায়? অ্যাডভার্ব হয়। এখানে ওয়ার্কস একটা কি? ভার্ব। নাউন প্রোনাউনকে তো মডিফাই করেনি, তাই না? নাউন প্রোনাউন সম্পর্কে এক্সট্রা তথ্য দেয়নি, ভার্ব সম্পর্কে এক্সট্রা তথ্য দিছে। এই জন্য হার্ডকে আমি কি বলবো? এটা এখানে একটা এডিভি, অ্যাডভার্ব। এখন দেখেন, আপনাদের আশা করি মুখস্থ বিদ্যার উপর থেকে ভরসা উঠে গেছে। দুটাই হাউ দ্বারা কোশ্চিন করা গেল, বাট একটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর একটা হচ্ছে অ্যাডভার্ব। টান জীবন শেষ। তাই প্লিজ মুখস্থ বিদ্যা থেকে দূরে থাকেন, মুখস্থ বিদ্যার আশেপাশে আপনার যাওয়ার চেষ্টা করার দরকার নাই। তাহলে পৃথিবীতে মডিফাই করতে পারে কয় বান্দা? দুইজন। এক হলো অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করে? নাউন প্রোনাউনকে। আর নাউন এবং প্রোনাউনকে। আরেকটা হলো অ্যাডভার্ব, অ্যাডভার্ব কাকে মডিফাই করে? এই বেটা নাউন আর প্রোনাউন এই দুই বান্দা ছাড়া সবাইকে মডিফাই করতে পারে। অ্যাডজেক্টিভ কে, অ্যাডভার্ব নিজেকে, ভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, সবাইকে মডিফাই করতে পারে। এই হলো মডিফিকেশনস। মডিফাই করা একটু কঠিন লাগে, বাংলা মিনিং কি? কারো সম্পর্কে এক্সট্রা তথ্য প্রদান করা। মডিফাই করে কে? দুইজন, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব। তার মানে কি? তার মানে অলরেডি আমরা চারটা জিনিস শিখছি ভাই, আর চারটা জিনিস শিখলে পৃথিবীতে যেই সেন্টেন্সের নিচে আন্ডারলাইন দিক তুমি সবগুলা পারবা। জাস্ট আর চারটা জিনিস শিখতে হবে, আর আমাকে 20টা মিনিট মাত্র দিতে হবে। আমি প্রমিস করতেছি আপনাকে মুখস্থ বিদ্যা একটুও শেখাবো না। যেমন ধরেন, এখনই তো ভার্বের কনসেপ্ট চলে আসে, তাই না?
ভার্বের একটা মুখস্থবিদ্যা, বেসিক একটা মুখস্থবিদ্যা আপনাকে শেখাই, যেটা ক্লাস 2 3 থেকে আপনি শিখছেন, বাট ওটার বেসিক আছে। কিরকম? এইরকম দেখে একজনকে বলি, বলেন কে পারবো। শি লাইকস ফ্লাওয়ার, FLOWER, ওকে। এখন আমাকে কেউ একজন বলেন, এই যে লাইকস একটা ভার্ব, এটা নিয়ে কারো আপত্তি আছে? না, লাইকস মানে পছন্দ করে, এই জন্য এর একটা ভার্ব। আমার কোশ্চেন এটা না। আমার কোশ্চেন হলো ভাই, এখানে ভার্বের সাথে একটা এস কেন বসছে, লাইকের সাথে এস কেন বসছে, কেউ কি পারবেন বলেন তো? শি লাইকস ফ্লাওয়ার, তাই না? এখানে লাইকের সাথে এস কেন বসলো, এটাই হলো কোশ্চেন, বলেন। ভাই সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় ভার্বের সাথে এস যুক্ত হয়। মুখস্থ বিদ্যা, এটাই বলে আসতেছিলাম যে ক্লাস 2 3 থেকে একটা চিরায়ত মুখস্থ বিদ্যা শিখে আসছেন। আপনার কখনো স্যারকে কোশ্চেন করতে ইচ্ছা হয়নি যে স্যার, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের সাথে এস বা ইএস কেন হয়? এটা কখনো স্যারকে জিজ্ঞাসা করতে ইচ্ছা হয়নি? আই ডোন্ট থিঙ্ক সো। কেন হবে না? আমি তো আমার যেই মেন্টর ছিল, ওনার মাথায় একদম অবস্থা খারাপ করে দিয়েছিলাম, এত এত কোশ্চেন করতাম। মানে যত রকম আমার ঝামেলাময় কোশ্চেন আসতো, যত উল্টা পাল্টা চিন্তা ভাবনা আসতো, এই আমি তো একদিন এটাও কোশ্চেন করে ফেলছিলাম যে স্যার, সি দ্বারা মেয়েকেই কেন বোঝাই, সি ছেলে কেন না? এইরকম উল্টা পাল্টা কোশ্চেন আমি তাকে করতাম। সো এইগুলো করতে করতে আমার এই বেসিক জিনিসগুলো ক্লিয়ার হয়ে গেছে। আর যেহেতু আমার আইবি 1 বছরের প্রিপারেশন ছিল, গ্রামার 25 থেকে 30টা শেষ, নিজে অনেক অ্যানালাইসিস করছি, অলরেডি এখন 4th ইয়ারে পড়তেছি, এতগুলো ব্যাচের এক্সপিরিয়েন্স, 300+ স্টুডেন্ট চান্স পাইছে এইবার। সো এই জন্য আরো এই ব্যাপারগুলো ভালো ক্লিয়ার হয়েছে, ওকে। এটাকেও বলতে পারবেন যে ভাইয়া, সি তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হইলেই ভার্বের সাথে এস বা ইএস কেন হয়, এটার কোনো উত্তর আপনার কাছে আছে? যে কেউ যদি থাকে, বুঝবো তার বেসিক সুপার স্ট্রং, সে ইংলিশ নিয়ে ভালো মতো কাজ করেন, বলেন। ভার্ব নিচ্ছি তো তাই ছোট্ট একটা স্পয়লার দিচ্ছি। ভার্ব সম্পর্কে এরকম অনেক ডিপ নলেজ আছে যেটা আপনার জানতে হবে। অ্যাডমিশন পিরিয়ডে এই মুখস্থ বিদ্যা কাজে লাগবে না ভাই, ধরা খেয়ে যাবা। এটা কি কেউ পারবেন নাকি আমি বলে দিব? এটা কেউ পারবেন নাকি আমি বলে দিব? আচ্ছা, আমি বলে না দিই, ভাই আপনি বলুন। সমস্যা নেই, ঠিক আছে। শুরুতে তো এবার না পারলে কোনো অভিযোগ নাই, বাট শেখানোর পর না জানলে তখন খবর আছে, এটা মাথায় রাখবেন, ওকে। দেখেন, সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টের নাম শুনছিলেন? সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট, জাস্ট কনসেপ্ট কি জিজ্ঞাসা করবো না, জাস্ট কনসেপ্টের নাম শুনছিলেন কিনা? হ্যাঁ শুনছি। শুনছি, ওকে। তাহলে আমি এখন কনসেপ্ট একটু ক্লিয়ার করি। সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট কি? সাবজেক্ট আর ভার্বের মাঝে চুক্তি। সাবজেক্ট হলো সাবজেক্ট, ভি হলো ভার্ব, অ্যাগ্রিমেন্ট মানে চুক্তি। এই চুক্তিটা কিরকম হয় সাবজেক্ট আর ভার্বের মধ্যে? চুক্তি হয় যে ভাই দেখো, আমি সাবজেক্ট যদি সিঙ্গুলার হই, ভার্ব বাবা তোমারও সিঙ্গুলার হইতে হবে। আর আমি সাবজেক্ট যদি প্লুরাল হই, তাহলে ভার্ব বাবা তোমারও প্লুরাল হইতে হবে। এটা হলো তাদের মধ্যে একটা চুক্তি। চুক্তিটা কি? সাবজেক্ট সিঙ্গুলার হইলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হইলে ভার্ব প্লুরাল। এইটা হলো সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট। বেসিক কথা ভাই, একদম সহজ কথাবার্তা, ওকে। তাহলে এবার কথা কিভাবে আগাচ্ছে, বলেন। সি মানে কয়জন? একজন। একজন। তো সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, সি মানে তো একজন বোঝাচ্ছে, একজনকে, তাহলে ভার্বকে কি হতে হবে? ভার্বকে সিঙ্গুলার হইতে হবে, এক- তাই না? হুম। এটাই তো আমাদের এগ্রিমেন্ট। এখন আপনি এটা জীবনেও জানতেন না যে ভার্ব জন্মগত প্লুরাল। ভার্ব কি, লিখে নেন। ভার্ব জন্মগত প্লুরাল, জন্মগত প্লুরাল, PLURAL, মানে বুঝে নাই, বুঝে নাই ব্যাপারটা, বলো। এই যে লাইক ওয়ার্ডের জন্ম কিভাবে হয়েছে, ডিকশনারিতে এই লাইক ওয়ার্ড আসছে কিভাবে? ডিকশনারিতে লাইক মানে পছন্দ করা, এই ওয়ার্ডের জন্ম ঠিক এভাবে হয়নি, এ লাইক এই লাইক। হ্যাঁ। তো একটা ভার্ব জন্মগত প্লুরাল, ওই কোন একটা ভার্ব যেভাবে ডিকশনারিতে আসছে ওটা সারা জীবন প্লুরাল। তাহলে লাইক ওয়ার্ডটা কি? প্লুরাল, PLURAL, প্লুরাল, ওকে। ভার্বের সাথে তুমি যখন একটা এস যুক্ত করবা, সেই ভার্বটা সিঙ্গুলার হয়ে যায়, এটা আমার কথা না, ফরেন রাইটারের গ্রামারের কথা। আমি তোমাকে রেফারেন্স সহ দেখাই দিব, তোমার চিন্তা নাই। তাহলে কি বললাম? ভার্ব জন্মগত প্লুরাল, ভার্বের সাথে একটা এস যুক্ত করলে ভার্বটা কি হয়ে যায়? ভার্বটা সিঙ্গুলার হয়ে যায়। বোঝা যাচ্ছে? এখন তাহলে চিন্তা করেন, সি মানে কয়জন? একজন, সিঙ্গুলার। একজন। সাবজেক্ট এগ্রিমেন্ট কি? সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বও সিঙ্গুলার হইতে হবে। ভার্ব কি জন্মগত প্লুরাল, তার মানে লাইক ওয়ার্ডটা প্লুরাল। প্লুরাল, আমার তো সিঙ্গুলার বানাইতে হবে, এই জন্য একটা এস যুক্ত করে দিচ্ছি। এবার কি দুইজনের মধ্যে চুক্তি মিলছে দেখেন তো? হ্যাঁ, সি সিঙ্গুলার, ওকে, লাইকসও সিঙ্গুলার, তাহলে চুক্তি মিলে গেছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্টও সিঙ্গুলার, ভার্বও সিঙ্গুলার। এই জন্য থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে এস বা ইএস যুক্ত হয়। আপনার মনে এখন একটা কোশ্চিন আসতেছে, আমি জানি ভাইয়া, তাহলে আয়ের সাথে এস কেন যুক্ত হয় না, আমি ওইটার ব্যাখ্যাতে আসবো, চিন্তা করতে হবে না। আমি আরো 2 3টে এক্সাম্পল দিই। এবার চলে আসো, দিয়ে দিলাম, THEY, দে, তারপর ড্যাশ, ফ্লাওয়ার, FLOWER, বলেন। দের সাথে কি হয়? লাইক। এর সাথে কখনো এস লাইক। হয়েছে? এস তো হয় নাই, কেন হয় নাই? এর মধ্যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কি? দে কি? সাবজেক্ট, বলেন। সাবজেক্ট ভার্ব। কি প্লুরাল? প্লুরাল। হুম। তাহলে ভার্ব কি হবে? ভার্ব প্লুরাল হইতে হবে। ভার্ব জন্মগত কি?
প্লুরাল, হুম। তাই এটা কি হয়েছে? লাইক হয়েছে, কোনো এস যুক্ত হয়নি, বোঝা যায়? এই জন্য দের সাথে শুধুমাত্র লাইক বসে, এস বসে নাই, কারণ ভার্ব জন্মগত প্লুরাল। ভার্বের সাথে যখন একটা এস যুক্ত হবে তখন সেটা সিঙ্গুলার হয়ে যায়। এখানে কি আমার সিঙ্গুলার দরকার আছে? না। দে সাবজেক্টও প্লুরাল, আমার ভার্বও প্লুরাল লাগবে, তাই দের সাথে ভাই লাইক বসে। এবার নেক্সটটাতে চলে আসেন। ইউ, বলেন। ওয়াই ও ইউ, ইউ, ইউ এর সাথে কি বসে? লাইক বসে, এস কেন বসে না? কেউ বলতে পারবো ইউ এর সাথে এস কেন বসে না? ইউটা প্লুরাল ইউ মানে, হিসেবে ব্যবহৃত হয়। ইয়েস, ইউ মানে তোমরাও হয়। তো ইউ এর মধ্যে তুমি, তুমি বা তোমরা। ইউ যেহেতু প্লুরাল, ভার্ব প্লুরাল লাগবে, তাই এখানে লাইক বসে ভাই, এস কখনো বসে না। এবার আপনাদের মুখ্য কোশ্চেন, এই কোশ্চেনটা আমি ফার্স্ট আপনাদের করি। বলেন ভাইয়া, তাহলে আয়ের সাথে আই কয়জন? কথা উল্টাবেন না, এতক্ষণ ধরে পড়াইছেন, কথা উল্টাবেন না। আই মানে একজন, তার মানে আই মানে সিঙ্গুলার, রাইট? ঠিকঠাক বরাবর, হ্যাঁ ওকে। তাহলে আয়ের সাথে আপনার কথা অনুযায়ী লাইকস বসা উচিত। আই যেহেতু সিঙ্গুলার, ভার্ব জন্মগত প্লুরাল, ভার্বের সাথে একটা এস যুক্ত হয়ে ভার্বটা কি হয়? সিঙ্গুলার হয়। তাহলে আয়ের সাথে তো ভাই লাইকস বসা উচিত। আয়ের সাথে লাইকস কেন বসে না? হ্যাঁ, আয়ের সাথে শুধুমাত্র লাইক কেন বসে? এই কোশ্চেনটা আপনার মনের মধ্যে আসা উচিত, তাই না? এতক্ষণ ধরে যেহেতু বেসিক থেকে কথাবার্তা বলতেছি, এটার উত্তর কেউ জানেন? আয়ের সাথে লাইকস কেন হয় না, মানে ভার্বের সাথে এস কেন হয় না আই সিঙ্গুলার হওয়া সত্ত্বেও? এর কোনো আইডিয়া আছে আপনার কাছে? কেউ বলতে পারবেন এটা, নাকি আমিই বলে দিব? আচ্ছা, প্রথম দিন সমস্যা নাই, আমিই বলে দিচ্ছি, চলেন ক্লিয়ার করি যে আই সিঙ্গুলার হওয়া সত্ত্বেও এর সাথে এস কেন হচ্ছে না। জাস্ট আ সেকেন্ড, টু ওয়েট, আমরা আসতেছি, তো দাঁড়ান। ওকে, আমরা যে মোমেন্টে ছিলাম, আই নিয়ে কথাবার্তা বলতেছিলাম, রাইট? ডেকে চলে আসি, খেয়াল করেন। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কনসেপ্ট আমি আপনাকে যত সহজে বুঝাইলাম, হ্যাঁ, এতটা সহজ না, অনেক বিস্তারিত কনসেপ্ট। এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে আপনার জাস্ট এইটুকু কনসেপ্ট নিয়ে অ্যাডমিশনে বিশ্বাস করেন 20 ঘন্টার মতো ক্লাস নেওয়া হবে, মানে 10টা ক্লাস নেওয়া হবে শুধু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়েই। এত বিস্তারিত কনসেপ্ট, এত সহজে মানে কমপ্লিট করা যাবে এমনটা না। তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আমি আপনাকে আরেকটু একটু বলি যে সাবজেক্ট দেখতে কেমন এটা ইম্পর্টেন্ট না, সাবজেক্ট আচরণ করতেছে কেমন এটা আপনার কাছে বেশি ইম্পর্টেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে কি করলাম? সাবজেক্ট দেখতে কেমন এটা ইম্পর্টেন্ট না, সাবজেক্টের আচরণ, আচরণটা অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট, আচরণের উপর সবকিছু ডিপেন্ড করে। ওকে, এই যে আই, ইংলিশ লেটার, তাই না? ইংলিশ লেটার আই, ইংলিশ লেটার, লেটার অ্যালফাবেট ওয়ার্ডের মধ্যে পার্থক্য তো শিখছেন। লেটার মানে সিঙ্গেল একটা জিনিস, অ্যালফাবেট মানে যতগুলো লেটার ইংলিশ গ্রামারে আছে সবগুলোর সমষ্টি, এটা হলো অ্যালফাবেট। আর ওয়ার্ড কি? কয়েকটা লেটার পাশাপাশি বসে মিনিংফুল যদি কোনো অর্থ প্রকাশ করে সেটা হলো ভাই ওয়ার্ড। যেমন বি, এটা কি? এটা হলো তোমার একটা লেটার, LETTER লেটার। এ থেকে জেড পর্যন্ত সবগুলো ইংলিশ লেটার, এগুলোকে একত্রে আমি কি বলবো? এগুলোকে একত্রে আমি বলবো ভাই এ থেকে জেড পর্যন্ত অ্যালফাবেট। আর যখন এই কয়েকটা লেটার মিলে একটা মিনিংফুল অর্থ প্রকাশ করলো, একটা মিনিংফুল অর্থ কি হইতে পারে? চলো, একটা মিনিংফুল অর্থ কি হইতে পারে আমি তোমাকে দেখানোর চেষ্টা করি। একটু তুমি চলে আসো, আমি এখান থেকে নিচ্ছি। ওকে, একটা মিনিংফুল অর্থ কি হইতে পারে? এই যে বি একটা ওয়ার্ড, ও একটা ওয়ার্ড, ও ওয়াই একটা ওয়ার্ড, বয়, বয় মানে বালক, বাস্তবে মিনিং আছে, আছে, তাহলে বয় জিনিসটা কি? WORD, ওয়ার্ড। আশা করি লেটার অ্যালফাবেট ওয়ার্ডের মধ্যে পার্থক্য আপনি খুব ভালো করে বুঝতে পারছেন। ওকে ফাইন, আমরা যে মোমেন্টে ছিলাম সেই মোমেন্টে আমরা একটু ব্যাক করার চেষ্টা করি। যে আমরা আপনাকে বোঝানোর চেষ্টা করতেছিলাম যে ভাইয়া আই, আয়ের সাথে লাইকস কেন হয় না, লাইক কেন হয়? ওকে, আই একটা লেটার, আই লেটারের জন্ম কই থেকে হইছে? আরবি, আরবি, আরবি হরফ, আরবি হরফ আনা থেকে, আইন জবর আ, নুন জবর না, আনা, আনা। ওকে, আনা, এই আরবি হরফ থেকে আই ইংলিশ অ্যালফাবেটের জন্ম হয়েছে। আনা মানে এক, আরবিতে বলতেছি, আনা মানে এক। আল্লাহ নিজে এক, কিন্তু তার আচরণ, তার অস্তিত্ব কি পুরা ইউনিভার্সের মাঝে না, প্লুরালের মতো না, তিনি কিন্তু এক, বাট তার চোখ পুরা ইউনিভার্স ব্রহ্মাণ্ডের সব জায়গাতে আছে, তিনি একত্রে সবকিছু দেখতে পাচ্তেছেন। তার মানে আই আসছে আরবি হরফ আনা থেকে, আনা ওয়ার্ডের মিনিং কি? এক, বাট এই এক, আনা, আচরণ কেমন করতেছে? প্লুরালের মতো, প্লুরাল, তিনি এক, কিন্তু তিনি কাজ করতেছে প্লুরালের মতো, তার পুরা ইউনিভার্সে তার আধিপত্য আছে। এই যে ব্যাপারটা, আই এটা সিঙ্গুলার, ঠিক আছে, আসছে কই থেকে? আরবি হরফ আনা থেকে, আনা মানে এক, জিনিসটা সিঙ্গুলার, বাট আনা আচরণ কেমন করতেছে? প্লুরালের মতো, আল্লাহর অস্তিত্ব পুরা ইউনিভার্সে আছে। তার মানে আয়ের জন্ম যেহেতু আনা থেকে হইছে, আনা যেহেতু প্লুরালের মতো আচরণ করতেছে, তাই ইংলিশ গ্রামারের ব্যাখ্যা অনুসারে আয়ও এখানে প্লুরালের মতো আচরণ করতেছে, যেহেতু আয়ের জন্মস্থান বা অরিজিন হলো আরবি হরফ আনা, তার আচরণ যেহেতু প্লুরাল। তার মানে আই দেখতে সিঙ্গুলার, বাট সে আচরণ কার মতো করতেছে?
প্লুরালের মতো আচরণ করতেছে, তাই এখানে আয়ের মিনিং কে প্লুরাল হিসেবে ধরে নেওয়া হয়। তাই এর সাথে ভার্বটা কি হয়, ভার্বের জন্মগত রূপ অর্থাৎ ভার্ব প্লুরাল হয়। ভার্বের সাথে এস বসে না, ভার্বটা সিঙ্গুলার হয়ে যায় না। বোঝা যায়? এই হলো আয়ের ব্যাখ্যা, যে ভাইয়া আয়ের সাথে তাহলে লাইকস কেন বসে না। এই হলো তোমার অরিজিন, যেটা আমি তোমাকে একটু বুঝাই দেওয়ার চেষ্টা করলাম। এখন তুমি বলতে পারো ভাই এত এত হাজার ব্যতিক্রম, এইগুলো আমার কি বোঝা ঠিক হবে? আমার তো মুখস্থ বিদ্যাই ভালো ছিল না ভাই। খুব বেশি ব্যতিক্রম নাই, এগুলো মিনিং বুঝছো। এরকম যত রকম ঝামেলা আছে গ্রামারের যতগুলো কনসেপ্টে, আমি যখন ক্লাস নিতে থাকবো সবগুলো এক্সট্রা জিনিসপত্র আমি তোমাকে লিখে দিব। তুমি যদি 10টা ক্লাস করো, তুমি যদি লিখে নাও, ওর বাইরে তোমার কিচ্ছু বাকি থাকবে না। আমি প্রমিস করতেছি তোমাকে, আমি কখনো মুখস্থ বিদ্যা শেখাবো না। সবসময় এরকম বেসিক দিয়ে শেখাবো, যত রকম মুখস্থ বিদ্যা আছে সবগুলো বেসিক দিয়ে শেখাবো। ওকে, এই হলো ভার্বের ব্যাপার স্যাপার। ফার্স্ট পার্সনের ব্যাখ্যা দিচ্ছি আই বা উই, উই মানে তো এমনি প্লুরাল, ইউ এর ব্যাখ্যা দিছি, এবং থার্ড পার্সন সিঙ্গুলার প্লুরাল দুটারই ব্যাখ্যা দিছি। পার্সনের মধ্যে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন বাদে আর কিছু আছে? না। তো তোমাকে আমি কোনটা বুঝালাম না? তোমাকে তো আমি সবই বুঝাইলাম। তাহলে পার্সনের ব্যাখ্যা কিন্তু আমাদের পার্সন পিসের ক্লাসেই ক্লিয়ার। এবার সেকেন্ড যে ব্যাখ্যা দিব সেইটার দিকে একটু তাকাও। এগুলো অবশ্যই লিখে নিবা, নালে কিন্তু পরে ভুলে যাওয়া, এগুলো ভুলে যাওয়ার মতো একটা কনসেপ্ট। যেখানে ছিলাম, ভার্ব। একটা সেন্টেন্সে আমি ভার্ব কিভাবে চিনবো? এবারে এই কোশ্চেনটা আসবে, যেহেতু ভার্বের কনসেপ্ট। কেউ কি আমাকে বলতে পারবেন অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন কি? ক্লাস 3 থেকে শিখে আসতেছেন, বলেন অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন কি? অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন কি বলেন, যে কেউ? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, ঠিক আছে, সুন্দর, আপনি পারছেন। লেখেন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, লাস্টে একটা ফুল স্টপ থাকে। ওকে, আমি যদি বলি যে একটা অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্টের পর সারা জীবন ভার্ব হয়, এটা ভার্ব চেনার একটা উপায়। কেউ কি অস্বীকার করবেন? অস্বীকার করার মতো কিছু আছে? না। লিটারেলি ভাই এটা ভার্ব চেনার খুবই সহজ একটা উপায়। একটা অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্টের পর সারা জীবন ভার্ব হয়। বা একটা এক্সাম্পল দেন তো। আই এম আবির, আই এম আবির, শুরুতে কি আছে? আই, কি সাবজেক্ট, তারপরে এম ভার্ব, তারপরে আবির অবজেক্ট। তাই তো ব্যাপারটা, সাবজেক্ট অবজেক্ট যদি এখনো শেখায়নি, যাই হোক একটু পরে শেখাবো। যাই হোক, তো এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আই একটা সাবজেক্ট, সাবজেক্টের পরবর্তী অংশ কি হয়, সাবজেক্টের পরের ওয়ার্ড কি হয়? এই দেখো গঠনে দেখো, সারা জীবন ভার্ব হয়। তার মানে কি, এম একটা ভার্ব। এভাবে ভার্ব ভাই খুব সহজে চেনা যায়, 1 সেকেন্ডে ভার্ব চেনা যায়। যে স্ট্রাকচার দিয়ে কিভাবে চিনবো। আর তুমি যদি বাংলা মিনিং দিয়ে চিনতে চাও, তাই এটা কাজ বুঝাবে, কাজ বুঝালেই সেটা ভার্ব। এই যে ডু, ডু মানে করা। এই যে ইট, ইট মানে খাওয়া। এই যে রিড, লিখতেছি, রিড মানে লেখা। কাজ বুঝালে সেটা কি হয়ে যাবে? তাই কাজ বুঝালে সহজ কথা, সেটা একটা ভার্ব হয়ে যাবে। তুমি এইভাবে মনে রাখতে পারো। তো আজকে শুরুর ক্লাস তো আমি ভার্ব শুধু এতটুকুই বুঝাইলাম। ভার্বের ভাই 10 ঘন্টার আলাদা একটা ক্লাসই আছে, 5টা ক্লাস আছে ভাই ভার্বের 10 ঘন্টা। সো ভাই এই ক্লাস কি আপনি ইউটিউবে আপলোড দেবেন? অবশ্যই শুরুর দিকের ক্লাসগুলো আমরা সবগুলো ইউটিউবে আপলোড দিব, জাস্ট ফর আমাদের কোয়ালিটি চেক করার জন্য, কোনো সমস্যা নাই। ও হ্যাঁ, আরেকটা বড় কথা, আমি যতগুলো কথা বলতেছি ভাই সবগুলো রেকর্ডিং থাকতেছে। এই যে দেখো রেকর্ড হচ্ছে, একদম ফুল 4K কোয়ালিটিতে রেকর্ড হচ্ছে। এটা যেহেতু ম্যাক, ফুল কেতে রেকর্ড হচ্ছে। সো এটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না, তুমি যতবার ইচ্ছা দেখতে পারবা। তোমার কোয়ালিটি ফেসবুক লাইভে যেমন কমে যায়, 780 প্রিন্ট হয় এরকম না, ঝাপসা দেখে এরকম জীবনেও হবে না। ফুল এইচডি ক্লিয়ার, তুমি এখানে কথা বলতে পারতেছো, তুমি জুম করতে পারতেছো, ফুল ফ্যাসিলিটিস। তোমার ভালোর জন্য যা যা করতে হবে সবগুলো এখানে করা হচ্ছে। অ্যান্ড আমাদের গতবারের ঈর্ষণীয় সাকসেস, যেটা আমি একটু আগে বলছিলাম, আমাদের 1000 স্টুডেন্টও ছিল না, তার মধ্যে 305 জন হাতে গোনা পাবলিকে চান্স পাইছে। ওয়াই? কোয়ালিটি ডিফারেন্স। কিভাবে? এই ক্লাস ম্যাটেরিয়ালস, ইনগ্রিডিয়েন্টস, গুগল মিট, এই ডিফারেন্স গুলোর কারণে একটা স্টুডেন্ট যখন সরাসরি কোশ্চেন করে তার মনের ভাব প্রকাশ করতে পারে, বা আমি যখন কোশ্চেন করতে সে যখন অ্যান্সার দেয়, তার মধ্যে কনফিডেন্ট গ্রো হতে থাকে। এন্ড এটা খুব ওতপ্রোতভাবে একটা স্টুডেন্টের জন্য জরুরি বলে আমি মনে করি। ফার্স্ট টাইম আমি যেহেতু স্টুডেন্ট ছিলাম, আমিও ব্যাপারগুলো ফিল করতে পারি। সেই জন্য আমরা কোয়ালিটির দিকে সবসময় ফোকাস রাখার চেষ্টা করি। আমি যে পজিশনে ছিলাম, ভার্ব, একটা অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্টের পরে পজিশন সারা জীবন কি হয়, ভার্ব হয়। এটা লিখে নিচ্ছেন? এটা অবশ্যই লিখে নেন, এগুলো কাজে লাগবে। আর সহজে কি বললাম ভাই, একটা ওয়ার্ড দিয়ে যদি কাজ করা বোঝায়, সেটা ভার্ব, কাহিনী শেষ। এই দুই ভাবে আমি আপনাকে আপাতত ভার্ব চেনাইলাম। আর ভার্ব চেনার ক্লাস হলো 10 ঘন্টা। 10 ঘন্টার ক্লাস না করলে ভার্বের কিছু আগা মাথা কিছু বুঝবেন না, এত ডিপ জিনিস ভাই, বলে শেষ করার মতো না। সেগুলো আমি অ্যাডমিশন পিরিয়ডে পড়াবো। এখন আপনার জন্য যতটুকু জরুরি, শুধুমাত্র ততটুকু আমি পড়ানোর চেষ্টা করতেছি। ওকে, একটু আমরা ভার্ব নিয়ে কথা বললাম। এবার আমাদের দুটা নতুন জিনিস চিনতে হবে, যেটা না চিনলে আসলে আজকের ক্লাসটাই বৃথা। এটা হলো যে সাবজেক্ট আর অবজেক্ট কিভাবে চিনতে হয়। আমরা সাবজেক্ট আর অবজেক্ট কিভাবে চিনবো ভাই, এটা খুবই জরুরি, বিশ্বাস করো। সাবজেক্ট আর অবজেক্ট কিভাবে চেনা যায়, সাবজেক্ট আর অবজেক্ট, এইটা ছাড়া পুরো ক্লাসটাই বৃথা, এটা চিন্তাই হবে তোমার। কেউ বলতে পারবেন সাবজেক্ট কিভাবে চেনে, অবজেক্ট কিভাবে চেনে, বলেন তো? সাবজেক্ট কিভাবে চেনে, অবজেক্ট কিভাবে চেনে, কেউ কি জানেন? ক্লাস 3 থেকে কিন্তু অ্যাডমিশনে যারা জেলা স্কুলে বা ভিএম স্কুলে চান্স পেয়েছেন,
বা বড় বিশ্ববিদ্যালয় স্কুলগুলোতে চান্স পেয়েছেন, তাদের কিন্তু অ্যাডমিশন দিতে হয়। অ্যাডমিশনে কিন্তু এগুলো শেখায়, ক্লাস টুর কথা বলতেছি। সাবজেক্ট কেমনে চিনতে হয়, অবজেক্ট কেমনে চিনতে হয়। যে কেউ বলেন তো। ভার্ব ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট আসে? এইটা ভুলে যান, এটা এখন আর চলবে না, অ্যাডমিশন পর্যন্ত চলবে না। আপনি বলতে পারছেন, আই অ্যাপ্রিসিয়েট, থ্যাংক ইউ। এটা আসলে ছোটদের শেখানো হয়, এখানে আপনাকে দোষ দিয়ে কোনো লাভ নাই, যে শিখাইছে তার ব্যর্থতা। সাবজেক্ট এইভাবে চিনলে আপনি অ্যাডমিশন একদম কট খেয়ে যাবেন। বাট অবজেক্ট কিভাবে চিনতে হয় বলেন তো, যে কেউ অবজেক্ট কিভাবে চিনতে হয়। সমস্যা নেই, আপনি কতটুকু জানেন এটা না জানলে আমি কিভাবে বুঝবো যে আমার কতটুকু এক্সপোর্ট দিতে হবে? আমার তো আগে জানতে হবে, তাই না? না হলে তো আমি এক্সপোর্ট দিতে পারবো না। অবজেক্ট কেউ পারবেন? বলেন, বলে ফেলেন, সমস্যা নেই। না ভাই, এটা পারবো না। আচ্ছা, কোনো সমস্যা নাই, আজকে শিখে নেন। আপনি পারবো না এটা কখনো বলবেন না, হ্যাঁ। লাইফে বলবেন যে ভাই এটা আমি আসলে শিখি নাই। পারবো না আর শিখি নাইয়ের মধ্যে অনেক ডিফারেন্ট আছে। পারবো না মানে হলো এটা আমার দ্বারা জীবনেও সম্ভব না। আর শিখি নাই মানে হলো ব্রো এটা আমার শেখা হয়নি, আমাকে তুমি একবার শেখাও, পরের বার থেকে আমি আর ভুল করবো না। সো লাইফে বলবেন যে আমি শিখি নাই, পারবো না, হোয়াট ইজ দ্যাট? পারবো না বলে কোনো কিছু নাই। ওকে। যেই মোমেন্টে আমি ছিলাম, সাবজেক্ট আপনি যেটা বললেন কে বা কারা দ্বারা কোশ্চেন করতে হয়, ভাই এভাবে অ্যাডমিশন পিরিয়ড চলে না। অ্যাডমিশনের সাবজেক্ট দুই ভাবে চেনা যায়। নাম্বার ওয়ান, একটু আগে অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন বললাম, আপু বলছিল, কেউ কি তারটা শুনে রিপিট করতে পারবেন? অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন কি, উনি বাদে অন্য কেউ? সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট। Yes, শুরুতে একটা সাবজেক্ট থাকে, তারপর ভার্ব থাকে, তারপর অবজেক্ট থাকে। আমি যদি আপনাকে বলি একটা অ্যাসার্টিভ সেন্টেন্সে ভার্বের আগে সারা জীবন সাবজেক্ট হয়, এটা কি ভুল হবে বলা? না। অ্যাসার্টিভ না। ভাইয়া, সেন্টেন্স ভাই সাবজেক্ট দিয়ে শুরু হয়। তাহলে সাবজেক্ট চেনার এক নম্বর উপায় লিখে নেন, একটা অ্যাসার্টিভ সেন্টেন্সে ভার্বের আগে সারা জীবন কি হয়? সাবজেক্ট হয়। কেমন হতে পারে? দেখেন, দা পিপল, দেখেন, PEOPLE, দ্য পিপল অফ দ্য ক্লাস, অফ দ্য ক্লাস, CLASS, ক্লাস আর কি বলবেন, ভালো, বলেন, আর ক্লেভার, CLEVER। ওকে। এখন তাহলে বলেন, এইখানে এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, লাস্টে ফুল স্টপ আছে, সাবজেক্ট আছে, ভার্ব আছে। আমি আপনাকে সহজ করে দিই একটু। এইখানে আপনার হয়ে গেলাম আর একটা কি, ভার্ব। এটা একটা ভার্ব না? বলেন, আমি যার অক্সিলারি ভার্ব না? হ্যাঁ। জি সাবজেক্ট ভাইয়া। একটা উপায় শিখিয়ে দিলাম যে একটা অ্যাসার্টিভ সেন্টেন্সে এই যে ভার্ব, ভার্বের আগে যা বসে সব সাবজেক্ট ভাই। তাহলে এখানে আর তো একটা ভার্ব, এখানে সাবজেক্ট কোনটা এই সেন্টেন্সে বলেন তো? আর এর আগে কি কি আছে? দ্য পিপল অফ দ্য ক্লাস। Yes. তাহলে এটা হলো সাবজেক্ট, দা পিপল অফ দ্য ক্লাস, ভাই পুরোটাই সাবজেক্ট। আপনারা যে শেখানো হয়, সাবজেক্ট যদি অনেক বড় হয়, প্রিপোজিশনের আগে যেটা সেটা আসলে সাবজেক্ট, ভাই ভুলে যাও, এটা মুখস্থ বিদ্যা। এইভাবে পড়তে গেলে একদম জীবন শেষ, ধ্বংস হয়ে যাবে। এইভাবে পড়া যাবে না। আমি ধীরে ধীরে সব ক্লিয়ার করব, আজকে জাস্ট স্পয়লার দিয়ে দিচ্ছি। তাহলে একটা সাবজেক্ট চেনার উপায় শিখতে পেরেছো, যে ভার্বের আগে ভাই যা থাকে, 10টা ওয়ার্ড থাকলে ওটা 10টা ওয়ার্ড একত্রে মিলে একটা সাবজেক্ট, 2টা ওয়ার্ড থাকলে ওটাও সাবজেক্ট, একটা ওয়ার্ড থাকলে ওটাও সাবজেক্ট। আমি আরেকটা যেমন লিখিত হলো, আই অ্যাম আবির। ওকে। এই যে অ্যাম একটা ভার্ব, তাহলে এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা? অ্যাম এর আগে একটা ওয়ার্ড আছে, আই, তাহলে হাই। এই সেন্টেন্স আই সাবজেক্ট। শেষ। আমি আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি, ভার্বের আগে একটা ওয়ার্ড থাকলে ওই একটা ওয়ার্ডই সাবজেক্ট। ভার্বের আগে যদি অনেকগুলো ওয়ার্ড থাকে, দা পিপল অফ দ্য ক্লাস, তাহলে ওই সবগুলো ওয়ার্ড মিলে একটা সাবজেক্ট। সাবজেক্ট চেনার এক নাম্বার উপায়, আই থিঙ্ক আপনি লিখে নিয়েছেন অলরেডি। একটা সেন্টেন্সে ভার্বের আগে যা থাকে ভাই সব সাবজেক্ট, কথা শেষ। সাবজেক্ট চেনার কনসেপ্ট নাম্বার টু। দুইটা উপায়ের মধ্যে যে কোনো একটা উপায় চিনতে পারলেই হলো, দুটো উপায় চিনতে হবে এমন না। কনসেপ্ট নাম্বার টু কি? ভার্বকে লিড দেয় সাবজেক্ট। এক্স্যাক্টলি, ভার্বকে যে লিড দেয় সে হলো সাবজেক্ট। লিখে, আই রিড আ বুক, আর লিড আ বুক, লিড মানে কি? লিডার। লিডার মানে কি? যে কাজটা করে, বলেন। এই যে রিড মানে পড়া, পড়ার কাজ কি করতেছে? কি? আমি। আমি। তাহলে আই, আই। ভার্বকে যে লিড দেয় সে হলো সাবজেক্ট, আপু অলরেডি বলে দিছে। তাহলে আই একটা কি? অবশ্যই সাবজেক্ট। কেন? এই যে রিড মানে পড়া, পড়ার কাজ কে করতেছে? লিড দেওয়ার কাজ কে করতেছে? আই করতেছে। আমি করছি। সেই জন্য আই একটা সাবজেক্ট। আপনি এই দুই ভাবে চিনবেন সবসময়। একটা হইলো যে অ্যাসার্টিভ সেন্টেন্সে ভার্বের আগের অংশকে সাবজেক্ট বলে, যদি এইভাবে হলে তো হয়েই গেল। আর যদি অমনে খুঁজে না পান, কষ্ট লাগে, তাহলে খুঁজবেন ভার্ব কি, রিড মানে কি, পড়া। ভার্বকে লিডার কে, লিড কে দিচ্ছে, ভার্বের কাজটা কে করতেছে? লিড দেওয়া মানে ভার্বের কাজ যে করে, সহজ কথা, ইংলিশ ভাষায় ভার্বকে যে লিড দেয়। তো এই লিডার কে, পড়ার কাজ কে করে? আই করে। তাহলে আই একটা সাবজেক্ট। সাবজেক্ট পৃথিবীতে এই দুই ভাবে চেনা যায়। এর বাইরে মুখস্থবিদ্যা যা আছে সব ভুলে যান, মুখস্থবিদ্যা পৃথিবীতে চলে না। এই দুইটা বেসিক চলে। এই দুইটা বেসিকে আপনি পৃথিবীর যে কোনো সাবজেক্ট খুঁজে বের করতে পারবেন, যে কোনো মানে যে কোনো, আপনি জীবনে কখনো আটকাবেন না। তাহলে সাবজেক্ট আমরা চিনছি। ওকে, এবার একটু অবজেক্ট চিনতে হবে, চলেন অবজেক্টের দিকে আমরা হাঁটি। অবজেক্ট কিভাবে চিনবো ভাই? অবজেক্ট চেনার জন্য আপনারা হয়তো পড়ে আসছেন, ভাই সাবজেক্ট
আহ, মানে কি বা কাকে দ্বারা কোশ্চেন করে যা পাওয়া যায় সেটা অবজেক্ট, তাই না? ভাই এটা সম্পূর্ণ ভুয়া কথা। একদম আমি হলে ক্রস মারবো এই কথা যদি আমার সামনে লেখো। কি বা কাকে দ্বারা কোশ্চেন করলে সবসময় অবজেক্ট পাওয়া যায় না। ইট এইভাবে হবে, আমি যেভাবে বলতেছি সেভাবে হবে। দেখো, সাবজেক্ট অ্যান্ড ভার্বকে টার্গেট করে এইভাবে লিখে নেবেন। সাবজেক্ট অ্যান্ড বা এবং লিখবেন। সাবজেক্ট অ্যান্ড ভার্ব, VERB ভার্ব। সাবজেক্ট অ্যান্ড ভার্বকে টার্গেট করে, TARGET, টার্গেট করে কি বা কাকে দ্বারা কোশ্চেন করে যে যে উত্তর পাওয়া যায় সেটা অবজেক্ট। সাবজেক্ট এন্ড ভার্বকে টার্গেট করার পর তারপর কি বা কাকে দ্বারা কি করবেন, প্রশ্ন করবেন, QUS। কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তরটা পাবেন সেটা আপনার কি হবে, সেটা আপনার হবে হলো অবজেক্ট। তার মানে প্রথমত সাবজেক্ট আর ভার্বকে টার্গেট করতে হবে, তারপর আপনি কি বা কাকে দ্বারা কোশ্চেন করবেন। ওকে, এখন ভাই টার্গেট কেমনে করে এটাই তো আমি পারি না। দেখেন টার্গেট কিভাবে করে। কাকে কাকে টার্গেট করতে বলছি, সাবজেক্ট আর ভার্ব। যেটা টার্গেট করতে বলছো ওটা বাংলা মিনিং বের করে নেবেন। বাংলা মিনিং বের করা মানে টার্গেট করা। বের করি চলেন। আই মানে কি, আমি। রিড মানে পড়ি বা পড়া। আমি পড়ি বা আমি পড়া, এটাই তো হয় তাই না? আমি পড়ি, মিনিং বের করে নিচ্ছি। আই মানে আমি, রিড মানে পড়ি। আমি পড়ি তার মানে আমি টার্গেট করে ফেলছি। মিনিং বের করা মানে টার্গেট করে ফেলা। আমি পড়ি, এখন কোশ্চেন করেন আমি কি পড়ি বা আমি কাকে পড়ি, দেখেন তো উত্তর কি আসে। আই রিড, আমি পড়ি, টার্গেট করলাম, সাবজেক্ট ভার্ব। এবার কোশ্চেন করেন আমি পড়ি, আমি কি পড়ি বা আমি কাকে পড়ি, দেখেন তো উত্তর কি আসে। বই পড়ি। এই যে আমি কি পড়ি বা আমি কাকে পড়ি, উত্তর আসতেছে যে আবুট, আবুক। আমি কি পড়ি, আমি একটা বই পড়ি, একটা বই পড়ি। তাহলে এই আবুকটা কি হবে, অবজেক্ট। OBJ, এটা একটা অবজেক্ট হবে, বোঝা যায়? এটা হলো ভাই বেসিক। প্লিজ মুখস্থ বিদ্যা বাদ দিয়ে এটা লেখো। সাবজেক্ট এবং ভার্বকে টার্গেট করতে হবে, তারপর কি বা কাকে দ্বারা কোশ্চেন করতে হবে। টার্গেট না করলে জীবনও তুমি অবজেক্ট পাবা না। আর টার্গেট করা মানে কি, বাংলা মিনিং বের করে নাও। কিভাবে বাংলা মিনিং বের করবা, আই মানে আমি, রিড মানে পড়ি, আমি পড়ি, কোশ্চেন করো আমি কি পড়ি বা আমি কাকে পড়ি। উত্তর আসতেছে যে আমি কি পড়ি, উত্তর আসে যে আবুক, আমি একটা বই পড়ি। তাহলে এই যে আ বুক, ভাই সেন্টেন্সের মধ্যে এ কে আ বলা যায়, সৌন্দর্যতা বৃদ্ধি হয়। এটা একটা ব্রিটিশ ইংলিশ গ্রামার। ওকে, আই রিড আ বুক, আই রিড এ বুক বলা হচ্ছে আই রিড আ বুক, এটা অনেক বেশি সুন্দর। ওকে, এই জন্য আ বুকটা আমি কি বলতেছি, অবজেক্ট বলতেছি। ভাই অন্য একটা এক্সাম্পল দেন, চলেন দিই। আই লাইক, ছেলেরা তো হিমকে পছন্দ করে না, হার, মেয়েকেই পছন্দ করে, তাই হার লিখলাম। ওকে, দেখেন আই মানে আমি, লাইক মানে পছন্দ করি, টার্গেট করছেন। আই মানে আমি, লাইক মানে পছন্দ করি, বাংলা মিনিং কি দাঁড়াইলো, আমি পছন্দ করি। কোশ্চেন করেন এবার, আমি পছন্দ করি কি বা কাকে, তারা কোশ্চেন করেন কি বা কাকে। আমি পছন্দ করি, আমি কি পছন্দ করি, উত্তর নাই। আমি কাকে পছন্দ করি, কাকে, এই যে হার, তাকে পছন্দ করি। তাহলে হারটা কি হবে, অবজেক্ট। OBJ, অবজেক্ট, বোঝা যায়? এভাবে আপনি সবসময় অবজেক্টটা চিনবেন। আশা করি আপনি বুঝতে পারছেন। অবজেক্ট আমরা কি চেনা ক্লিয়ার? সাবজেক্ট দুই ভাবে চিনবেন বললাম, যে ভার্বকে লিড দেয়, আরেকটা হলো যে অ্যাসার্টিভ সেন্টেন্সে ভার্বের আগে যা থাকে সব সাবজেক্ট শেষ। অবজেক্ট কিভাবে চিনলাম, এভাবে সাবজেক্ট আর ভার্বকে টার্গেট করবেন। টার্গেট করার পর ভাব কি আর কাকে দ্বারা কোশ্চেন করবেন, উত্তর যদি চলে আসে ভাই ওটাই অবজেক্ট, শেষ। এভাবে আপনি সাবজেক্ট আর অবজেক্ট চিনবেন। আশা করি ভার্বের পার্টে আপনার যা শিখাইতে হবে আমি আপনাকে শিখাই ফেলছি, ভার্বের পার্ট আপনার ক্লিয়ার। এবার নেক্সটে চলে আসে, নেক্সট যেই ঝামেলা। দেখেন আপনারা এত কিছু ভুল শিখছেন, এটা বলতে বলতে আমার হাফ ক্লাস চলে যাবে। কেউ একটু আমাকে বলেন প্রিপোজিশন কিভাবে চিনতে হয়, কে কিভাবে শিখছেন বলেন। ছোটবেলা থেকে প্রিপোজিশন শিখে আসতেছেন না, প্রিপোজিশন কেমনে চেনে, এই কোশ্চেন যদি তোমাকে করি কি হবে বলো, কেউ পারবো? প্রিপোজিশন কেমনে, সেন্টেন্সে দুইটা পার্টকে যুক্ত করে প্রিপজিশন। আচ্ছা ঠিক আছে আমি একটু সহজ করে দিই। আপনারা তো এই ক্লাসটা করছিলেন এই জন্য আমার মতো করে বলতে পারতেছেন। অন্যরা যারা, তাদের জন্য একটু মনের ভাষা বলে দিই, তাহলে দেখবা বুঝতে পারবা যে ভাইয়া কেমনে বুঝলো। সত্যি কথা ভাই কথা, এই আপু আপনার ক্লাস করেছে আগে, এই আপু আপনার ক্লাস করেছে আগে। আপনিও করবেন, সমস্যা নেই। সমস্যা কি, ফ্রি ক্লাসে 10টা গিফট ক্লাস দিছিলাম, আমি কি বলছিলাম আপু আপনি আপনি একলাই করবেন, মানে একাই করবেন অন্য কেউ করা যাবে না এমন কিছু বলছিলাম না? তো ফ্রি ক্লাস যে আপনি যে গ্রুপ থেকে জয়েন করছেন সেখানে যে আমি অলরেডি দিয়ে দিছি। তো যে প্রোঅ্যাক্টিভ হইতে চাই সে তো ক্লাসগুলো আগে থেকে করে রাখবে তাই না? ওটা তো বেসিক, হাতে খড়ি। ওই বেসিক গুলো তো আমি এখন আবার করাচ্ছি। তো উনি যদি করে রাখে ওনার জন্য এখন আরে জোস, এগুলো তো আমি করছি, নতুন করে রিভিশন হয়ে যাচ্ছে। সো আপনি যদি চান আমাকে মেসেজ দিন যেখান থেকে আপনি লিঙ্কটা পাইছেন, আমিও আপনাকে দিয়ে দিব, আপনিও আগে করে রাখবেন, সমস্যা তো নাই। এটা তো অবশ্যই ভালো, প্রোঅ্যাক্টিভ হওয়া অবশ্যই ভালো। যে পয়েন্টে ছিলাম, প্রিপোজিশন কেমনে চিনতে হয় বিশ্বাস করেন আপনি এইভাবে চিনছেন। অন, তারপর আরো কিছু কিছু যা আছে, হ্যাঁ, বিসাইড, অ্যাবাউট, অফ, এটসেট্রা এটসেট্রা, যা যা আর কি থাকে, এইগুলা প্রিপোজিশন। ছোটবেলা থেকে মুখস্থ করে আসছেন। ট্রু, ইয়েস অর নো, 100% ইয়েস, আমি জানি আপনি এইভাবে প্রিপোজিশন মুখস্থ করছেন, এইভাবে প্রিপোজিশন চিনতেন। বাট প্রিপোজিশন যে ভাই অনেক ডিপ একটা কনসেপ্ট,
এটা যে অ্যাডমিশনে তোমাকে কিভাবে আটকাবে, ঢাবিতে একটা কোশ্চেন আসছিল না গতবার, নান বাট, নান বাট, নান বাট দিয়ে 4টা এক্সাম্পল ছিল, বলছে বাবা বলো বাট কোন, এখানে নিচে বলছিল যে 4টা সেন্টেন্সের মধ্যে কোন সেন্টেন্সে বাটটা প্রিপোজিশন বলো, একদম সবাই কট খেয়ে গেছে কেন, বুঝে না প্রিপোজিশন কেমনে চিন্তা হয়। তাহলে আমি প্রিপোজিশনের একটা এক্সাম্পল লিখি, এটা ওটাই লিখবো, দ্য বুক ইজ অন দ্য টেবিল, ওকে, দ্য বুক ইজ অন দ্য টেবিল, এটা একটা সেন্টেন্স, ওকে। প্রিপোজিশন চেনার ভাই 3টা সত্য। সত্য নাম্বার 1, প্রিপোজিশন সেন্টেন্সে 2টা পার্টকে যুক্ত করে, কয়টা পার্টকে যুক্ত করে, 2টা পার্টকে। 2টা পার্ট এখানে কি কি আছে দেখেন তো, দেখেন, দ্য বুক ইজ একটা পার্ট, অন একটা পার্ট, ভাই পার্ট মানে তো অংশ তাই না, সেন্টেন্সে 2টা অংশ না, দ্য বুক ইজ এটা একটা অংশ, দ্য টেবিল এটা একটা অংশ, তাহলে 1 নম্বর লেখো। প্রিপোজিশন কি, সেন্টেন্সে 2টা পার্টকে যুক্ত করে, সেন্টেন্সের 2টা পার্টকে যুক্ত করে, ওকে, সত্য নাম্বার 1। সত্য নাম্বার 2, আপনি যদি ওই সেন্টেন্স থেকে ওয়ার্ডটা বাদ দেন তাহলে সেন্টেন্সের মিনিং ধ্বংস হয়ে যায়, এটাই সবচেয়ে বড়, এমনি লিখবেন। প্রিপোজিশন চেনার সবচেয়ে মোস্ট পার্ট ভাই, আপনি যদি সেন্টেন্স থেকে ওই ওয়ার্ডটা বাদ দেন সেন্টেন্সের মিনিং ধ্বংস হয়ে যাবে ভাই। কেমনে ধ্বংস হয়, এগুলো কি বলেন আমাকে একটু বুঝাই দেন। যেমন ধরেন আমি আপনাকে একটু বুঝাই, এইটা হলো টেবিল, ওকে, আমার ডান হাতে যেটা আছে এটা একটা টেবিল, আর এটা হলো আমার বই, সাপোজ বুঝার জন্য প্র্যাকটিক্যালি বুঝাচ্ছে। প্রথমবার মিনিং কি বলছে, এই যে বই, দ্য বুক ইজ অন, অন মানে কি উপরে, টেবিল মানে কি টেবিল, প্রথমে কি বলছে এই বইটাই টেবিলের উপরে, ভুল কিছু বলছে না। তাহলে প্রথমে সেন্টেন্সের মিনিং কি, অন সহ এই যে ভাই বই টেবিলের উপর উপরে, কোনো সমস্যা আছে না। এবার দেখো আমি তোমাকে কি বলছি, তুমি যদি সেন্টেন্স থেকে ওই ওয়ার্ডটা বাদ দাও, অন কাটো, সেন্টেন্সের মিনিং ধ্বংস হয়ে যায়। মিনিং ধ্বংস হওয়া মানে কি, আগে যে মিনিংটা ছিল পরে আর সেই মিনিংটা নাই। এবার মিনিং কি বলো তো, দ্য বুক এটা হলো বই, দ্য বুক ইজ এটা কি টেবিল, দ্য বুক ইজ দ্য টেবিল। দ্বিতীয়বার বলতেছে ভাই বইটাই টেবিল, তুমি বলো এই দুটো কি সেম জিনিস, না। প্রথমবার মিনিং ছিল বইটা টেবিলের ওপরে, রাইট, যেই অনটা বাদ দিয়ে দিলাম এবার কি হচ্ছে, এবার হচ্ছে দ্য বুক ইজ দ্য টেবিল, বইটাই টেবিল, হলো, হলো না তো। তার মানে কি, এই অন বাদ দেওয়াতে সেন্টেন্সের মিনিংটা নষ্ট হয়ে গেছে, ইয়েস, এই জন্য এই ভাই অনটা হলো প্রিপোজিশন। পৃথিবীর সব ভাই জায়গায় এই প্রিপোজিশন চিনতে হবে, বুঝে নাই ভাই আরেকবার। দ্য বুক ইজ অন দ্য টেবিল এই লাইন থেকে কোশ্চেন কেমন আসতে পারে? কোশ্চেন কেমন আসতে পারে, অনের নিচে দাগ দিবে, দাগ দিয়ে বলবে বাবা বলো এটা কোন পার্সেস পিস, এভাবেই কোশ্চেন দিয়ে দিবে। এখন অন কোন পার্সেস পিস আপনি কিভাবে বুঝবেন, এভাবে বুঝাইলাম যে প্রিপোজিশন চেনার উপায় কি, প্রিপোজিশন সেন্টেন্সের 2টা পার্টকে যুক্ত করে, এই যে অন 2টা পার্টকে যুক্ত করছে, দা বুক ইজকে যুক্ত করছে, দা টেবিলকে যুক্ত করছে। দ্বিতীয় শর্ত কি বললাম, সেন্টেন্স থেকে যদি প্রিপোজিশন বাদ দেন, বাদ দেন তাহলে কি হবে, মিনিং নষ্ট হয়ে যাবে, মিনিং নষ্ট হয়ে যাবে, এটাই তো, এটা এই দুই 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 ভাবে, এই 2টা উপায়ে আমরা প্রিপোজিশন চিনতাম, সহজ কথা, ওকে। প্রথমবার বললাম এই যে দা বইটা টেবিলের ওপরে, মিনিং ঠিক ছিল অন সহ, এবার যখন অন বাদ দিলাম এবার কি, দা বুক ইজ দা টেবিল, বইটাই টেবিল, এটা কি আসলে বলছিল প্রথমে, মিনিং নষ্ট হয়ে গেল না অন বাদ দেওয়াতে, হ্যাঁ ভাই মিনিং নষ্ট হয়ে গেল। এই জন্য অনকে আমি কি বলতেছি, অনকে প্রিপোজিশন বলতেছে। কিছু স্টুডেন্ট মনে মনে হাসতেছে কেন, ভাই প্রিপোজিশন এত ঝামেলা করে চেনার দরকার আছে, এটা চোখ বন্ধ করে অন্ত প্রিপোজিশনে হয়, দেখাই তো যাচ্ছে কি বলে, এগুলো না বলে এমনি চিন্তা হয়। তাই আমি তোমাকে একটা তাহলে কোশ্চেন ছুড়ে দিই, এবার তুমি বলো কোনটা প্রিপোজিশন, দেখো ঝামেলা কিভাবে লাগে, হ্যাঁ দেখো, হি ওয়ার্কস, আচ্ছা ওয়াক লেখো, WALK, হি ওয়ার্কস, হি ওয়ার্কস বাহাইন্ড, এটা বিহাইন্ড না, হ্যাঁ এটা বাহাইন্ড, উচ্চারণ ব্রিটিশ উচ্চারণ বাহাইন্ড হয়, হি ওয়ার্কস বাহাইন্ড, হ্যাঁ। এবার বলো বাহাইন্ড কোন পার্সেস পিস, একটু কিছুক্ষণ আগে মনে মনে হাসতেছিল না, আমার যখন টিচার শিখেছে আমিও হাসছি, বেটা কয় কি, এটা তো খুব সহজে চেনা যায়, বলো বাহাইন্ড ছোটবেলা থেকে একটা প্রিপোজিশন মুখস্থ করে আসছো না, আচ্ছা বাহাইন্ড বাদ দাও, অ্যারাউন্ড লেখো, অ্যারাউন্ড, হি ওয়ার্কস অ্যারাউন্ড, অ্যারাউন্ড তো প্রিপোজিশন ছোটবেলা থেকে মুখস্থ করে আসছো, বলো এবার অ্যারাউন্ড এখানে কোন পার্সেস পিস, AROUND, অ্যারাউন্ড, এখানে অ্যারাউন্ড কোন পার্সেস পিস বলেন, এটা তো ছোটবেলা থেকে প্রিপোজিশন মুখস্থ করে আসছি না, কিন্তু এটা এখানে প্রিপোজিশন না, তার মানে কি, বুঝলাম, অ্যাডভার্ব, এটা একটা অ্যাডভার্ব, কিভাবে অ্যাডভার্ব বলেন তো, কারণ ভার্বকে মডিফাই করছে। কিভাবে ভার্বকে মডিফাই করলো, হি ওয়াক্স অ্যারাউন্ড। চারপাশে, ওকে, অ্যারাউন্ড মানে চারপাশে, ওয়াক্স মানে কি হাঁটা, হাঁটা সম্পর্কে এক্সট্রা একটা তথ্য, সে কোথায় হাঁটে, উত্তর আসে যে সে চারপাশে হাঁটে, অ্যারাউন্ড মানে চারিদিকে চারপাশে, না।
তাহলে যেহেতু ভার্বকে মডিফাই করতেছে, অ্যারাউন্ডটা কি হয়ে যাবে, অ্যাডভার্ব হয়ে যাবে। ওকে, বুঝলাম এটা অ্যাডভার্ব। এটা এখন এটা বলেন যে এটা প্রিপোজিশন কেন না? অ্যাডভার্ব ঠিক আছে, বাট প্রিপোজিশন কেন না, এটা কিভাবে বলবো? প্রিপোজিশন কারণ একবার এটা দুইটা সেন্টেন্সে দুইটা পার্টকে যুক্ত করছে না। এখানে তো সেন্টেন্সে দুটো পার্ট নাই, আছে? অ্যারাউন্ডের পর কোনো অংশ আর আছে? নাই। অ্যারাউন্ডের পরে কোনো অংশ আছে? নাই। অ্যারাউন্ডের আগে অংশ ছিল হি ওয়াক্স, পরে কোনো অংশ আছে? না ভাই, পরে কোনো অংশ তো নাই। তাহলে এটা প্রিপোজিশন কখনো হতে পারবে না। প্রিপোজিশনের প্রথম শর্ত না বললাম যে ভাই সেন্টেন্সে দুটো পার্টকে যুক্ত করতে হয়? তারপর কি বললাম, দুটো পার্টকে যদি যুক্ত করে, দুটো পার্ট যদি সেন্টেন্সে থাকে, তখন 2 নম্বর শর্ত হলো সেন্টেন্স থেকে ওই ওয়ার্ডটা যদি বাদ দাও মিনিংটা ধ্বংস হয়ে যাবে। এটা হলো প্রিপোজিশন। যেমন আমি একটা পরবর্তী পার্ট তৈরি করি, তাহলে বুঝতে সুবিধা হবে। তাকাও, হি ওয়ার্কস অ্যারাউন্ড দ্য পন্ড। হি ওয়ার্কস অ্যারাউন্ড দ্য পন্ড মিনিং কি দাঁড়াচ্ছে এবার? সে পুকুরের চারপাশ দিয়ে হাঁটে। ঠিক আছে, আমার সাথে ঠিক ঠিক সব। হ্যাঁ, প্রথমবার মিনিং কি দাঁড়াচ্ছে? এটা একটা পুকুর, এটা একটা পুকুর। প্রথমবার মিনিং বলতে চাই যে সে পুকুরের চারপাশে হাঁটে। কোনো সমস্যা আছে? না। অ্যারাউন্ড কাটো, কাটো। দেখো তো এবার মিনিং কি দাঁড়ায়, হি ওয়াক্স দ্য পন্ড। তার মানে কি, সে পুকুর দিয়ে হাঁটে। সে পুকুর দিয়ে হাঁটে মানে কি, পুকুরের মধ্য দিয়ে হাঁটে বুঝাচ্ছে। এবার মিনিং কি দাঁড়াচ্ছে, তাই সে পুকুরের মধ্য দিয়ে হাঁটে। বলো মিনিংটা কি নষ্ট হয়ে যায়নি? হ্যাঁ। প্রথমবার ছিল ভাই পুকুরের চারপাশে হাঁটে অ্যারাউন্ড সহ, আর অ্যারাউন্ড যখন বাদ দিলাম ও মা, এবার দেখি সে পুকুরের মধ্যে দিয়ে হাঁটতেছে। তার মানে সেন্টেন্সের মিনিং আগে যা ছিল, অ্যারাউন্ড বাদ দেওয়াতে সেন্টেন্সের মিনিং ভাই নষ্ট হয়ে গেছে। এই জন্য এই যে যখন তোমাকে বলবে হি ওয়ার্কস অ্যারাউন্ড দা পন্ড, তারপর যখন অ্যারাউন্ড এর নিচে দাগ দিবে, যখন বলবে বাবা বলো অ্যারাউন্ড কোন পার্সেস পিস, বলতে হবে ভাই অ্যারাউন্ড একটা প্রিপোজিশন। কেন প্রিপোজিশন? কারণ অ্যারাউন্ড বাদ দিলে মিনিং তো ভাই নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য অ্যারাউন্ড একটা প্রিপোজিশন। ঠিক আছে, জাস্ট সেন্টেন্সের ক্রাইটেরিয়ার উপর সবকিছু চেঞ্জ হয়ে যাচ্ছে, খেয়াল করে দেখো। আর যখন সেন্টেন্সে দুইটা পার্টি নাই, শুধুমাত্র কি আছে, হি ওয়াক্স বাহাইন্ড, এখানেই শেষ। ভাই দুটা পার্টি তো নাই, তাহলে তো প্রিপোজিশন জীবনেও না, দুটা পার্ট তো নাই। তাহলে কি হবে, কি হবে প্রিপোজিশন যেহেতু না। বাহাইন্ড কাকে মডিফাই করে, ওয়াক্স মানে হাঁটা। হাঁটা সম্পর্কে এক্সট্রা একটা একটা তথ্য, কখন হাঁটে, বাহাইন্ড বা অ্যারাউন্ড যেটাই বলেন। কোথায় হাঁটে, এই যে বাহাইন্ড পেছনে হাঁটে, বা অ্যারাউন্ড বলেও একই কথা। কখন কিভাবে হাঁটে, এই যে অ্যারাউন্ড চার পাশ দিয়ে হাঁটে, হাঁটা সম্পর্কে একটা একটা তথ্য প্রকাশ করছে। তখন এই যে বাহাইন্ড বা অ্যারাউন্ড এগুলো কি হয়ে যাবে, এগুলো হয়ে যাবে অ্যাডভার্ব। এই যে মুখস্থ বিদ্যা ছোট থেকে করে আসছো, এই মুখস্থ বিদ্যা ভাঙার জন্য প্রিপোজিশনের ডেফিনেশন শিখতে হবে। তাহলে ডেফিনেশন লিখে নাও। নাম্বার 1, প্রিপোজিশন সেন্টেন্সে দুটো পার্টকে যুক্ত করে। নাম্বার 2, সেন্টেন্স থেকে যদি ওই ওয়ার্ডটা বাদ দেন, এই যে বাহাইন্ড বা অ্যারাউন্ড এগুলো যদি বাদ দেন, সেন্টেন্সের মিনিং নষ্ট হয়ে যাবে। এই দুই উপায়ে আপনার প্রিপোজিশন চিনতে হবে। এটা আপনি এর আগে কখনো শিখছিলেন কিনা আমি জানি না, বাট ভাই এটাই আসল কথা, এটাই মেইন কথা। এটা তোমার না চিনলে হবে না, এটা তোমার অবশ্যই চিনতে হবে। ঠিক আছে, একটু পর আমরা প্র্যাকটিসে চলে যাব, সমস্যা নাই, শেষ করেই ফেলছি। এবার কনজাংশন। কনজাংশন কেমনে চিনতে হয়? ভাই কনজাংশন সেন্টেন্সের দুইটা পার্টকে যুক্ত করে, কিন্তু তুমি যদি সেন্টেন্স থেকে কনজাংশন বাদ দাও মিনিং নষ্ট হয় না। এটাই ডিফারেন্স প্রিপোজিশন আর কনজাংশনের মধ্যে। ভাই প্রিপোজিশনও দুইটা পার্টকে যুক্ত করে, কনজাংশনও দুইটা পার্টকে যুক্ত করে। প্রিপোজিশন বাদ দিলে মিনিং নষ্ট হয়ে যায়, আর কনজাংশন বাদ দিলে মিনিং নষ্ট হয় না। ঝামেলাটা কোথায় আমি তোমাকে একটু বলবো। তাকাও, আমি তোমাকে একটু বলি যে আই হ্যাভ এ কার, আই হ্যাভ এ কার অ্যান্ড ইউ হ্যাভ এ সাইকেল। প্রথমে মিনিং কি বলো? প্রথমে মিনিং আমার একটা কার আছে এবং তোমার একটা সাইকেল আছে, এন্ড বাদ দাও। দাও বাদ দাও, বাদ দিলাম। এবার মিনিং কি দাঁড়াচ্ছে, আই হ্যাভ এ বুক, সরি আই হ্যাভ এ কার, আমার একটা কার আছে, এন্ড নাই, আই হ্যাভ এ কার, আমার একটা কার আছে, ইউ হ্যাভ এ বুক, সরি ইউ হ্যাভ এ সাইকেল, আমার একটা কার আছে, তোমার একটা সাইকেল আছে। বাই এন্ড সহ মিনিং কি ছিল, আমার একটা কার আছে, তোমার একটা সাইকেল আছে। এন্ড বাদে মিনিং কি, আমার একটা কার আছে, তোমার একটা সাইকেল আছে। বলো সেন্টেন্সের মুখ্য যেই ব্যাপার, মিনিং এর কোনো পরিবর্তন ঘটছে না। তার না মানে কি, ভাইয়া। অ্যান্ড একটা প্রিপোজিশন। কিন্তু তুমি দেখো একটু আগে, দা বুক ইজ অন দ্য টেবিল, অন, অন বাদ দিলে কি হচ্ছিল, প্রথমবার ছিল বইটা টেবিলের উপরে, জাস্ট যখনই অন বাদ দিলা তখন কি হয়ে গেলো, দা বুক ইজ দ্য টেবিল, বইটাই টেবিল, বই আর টেবিল সেম জিনিস বানাই ফেলছে। তার মানে মিনিং নষ্ট করে ফেললো না? হ্যাঁ মিনিং নষ্ট করে ফেললো, এটাই ডিফারেন্স। প্রিপোজিশন যদি বাদ দাও মিনিং নষ্ট হয়ে যাবে, কনজাংশন বাদ দিলে মিনিং নষ্ট হবে না। এই বেসিক ডিফারেন্স দিয়ে তুমি পৃথিবীর সব প্রিপোজিশন কনজাংশন চিনতে পারবা। সামনে প্র্যাকটিস গুলো আমি সামনে পরবর্তীতে করব, বাট আগে বেসিকটা আমি চেনাচ্ছি। ওকে, লাস্ট ওয়ান, ইন্টারজেকশন। ইন্টারজেকশন মানে আবেগ ভাই, শর্টকাট কথা, আবেগ। আবেগ জাতীয় যত ওয়ার্ড আছে সব ইন্টারজেকশন, শেষ কথা, এখানে শেষ। বুঝলাম না তো, বুঝো নাই? এলাস, আই এম আন্ডান, এলাস। তারপরে ফাই ফাই, ছি ছি তুমি পরীক্ষায় ফেল করছো, ফাই ফাই ছি ছি। তারপরে হুররা, উই হ্যাভ ওন দা গেম, হুররা।
এই যে আবেগ জাতীয় ওয়ার্ড এলাস, ফাই ফাই, হুররা, ভাই সবগুলো ইন্টারজেকশন ভাই। ইন্টারজেকশন এমন একটা ওয়ার্ড যেই ওয়ার্ড দ্বারা আবেগ বোঝায়, শর্টকাট কথা, এত পেঁচানোর কোনো কিছু নাই। ওকে, যেই ওয়ার্ড দ্বারা আবেগ বোঝায় এগুলো ইন্টারজেকশন। এবার বলেন তো এই সেন্টেন্সে কি ভুল আছে? ছোটবেলায় তো শিখে আসছেন, হুররা উই হ্যাভ লস্ট দ্য গেম। এই সেন্টেন্সে আকাঙ্ক্ষা আসক্তি নাকি যোগ্যতার অভাব? বলেন। উই হ্যাভ লস্ট দ্য গেম, হুররা উই হ্যাভ লস্ট দ্য গেম, এই সেন্টেন্সে কিসের অভাব? কি ভুল আছে? আকাঙ্ক্ষা আসক্তি নাকি যোগ্যতা? হুররা আনন্দে আনন্দ করে বলতেছে আমরা খেলাটা হেরে গেছি, এটা কি আসলে প্রেডিক্টেবল? না, আসত্যি। আনপ্রেডিক্টেবল জিনিস। আকাঙ্ক্ষা আসক্তি নাকি যোগ্যতা? আসত্যি। আসক্তি। কেন আসক্তি? আসক্তি আর যোগ্যতা কি? যোগ্যতা কি আর আসক্তি কি? ভাই যোগ্যতা যেমন পাখি আকাশে, যেমন গরু আকাশে ওড়ে, এটা যোগ্যতার অভাব। আর হচ্ছে গিয়ে আমি ভাত, পরের টুকার নেই, তাহলে এখানে আকাঙ্ক্ষার অভাব রয়েছে। হুম, আর এইখানে যেমন আসক্তি। হুররা রয়েছে, কিন্তু কিন্তু এখানে আসক্তির অভাব রয়েছে। আসলে আসক্তি নাকি যোগ্যতা দেখেন তো। আসক্তি কি? আসক্তি হলো ভাই তোমার সেন্টেন্স যদি বিশৃঙ্খল ভাবে থাকে, এটা হলো আসক্তি। কিভাবে? ও, আমি সরি সরি। সোফার বসে বসে টিভি দেখতেছি, ঘুরাই বললে কি হয়? আমি টিভির উপর বসে সোফা দেখতেছি। এই যে সেন্টেন্সের বিশৃঙ্খলা, সেন্টেন্স যদি আপনি শৃঙ্খল ভাবে সাজাইতে না পারেন, তখন সেটা আসক্তির অভাব। আর যোগ্যতা কি? যোগ্যতা হলো যে বাস্তবে যেটা হওয়া উচিত ওটা হচ্ছে না, এটা হলো যোগ্যতা। আকাশে গরু ওড়ে, সেন্টেন্স কিন্তু শৃঙ্খলা আছে, এখানেও সেন্টেন্স কিন্তু শৃঙ্খলা আছে, কিন্তু বাস্তবে কি আকাশে গরু ওড়ে? না, যোগ্যতার অভাব। না। এখানেও সেম, হুররা উই হ্যাভ উইন দা গেম হওয়া উচিত ছিল, উইন দা গেম। হুররা আমরা খেলা জিতে গেছি। তোমার আকাঙ্ক্ষাও আছে, আসক্তিও আছে, অর্থাৎ শৃঙ্খলাও ঠিক আছে, কিন্তু ঝামেলা কোথায়? বাস্তবতার ঝামেলার অভাব। হুররা বলে উই হ্যাভ লস্ট দ্য গেম হয় নাকি? হুররা বলে উই হ্যাভ উইন দা গেম হয়। তার মানে এই সেন্টেন্সের যোগ্যতার অভাব, যোগ্যতা। এই যে ব্যাপারটা, এটা তো বাংলার আইটেম, বাংলা সেকেন্ড পার্ট। এন্ড বাংলা সেকেন্ড পার্ট তো এটা অ্যাডমিশনে কোশ্চিন আসবেই, শিওর, এটা না এটা কোনো ভার্সিটিতে আসবেই। আকাঙ্ক্ষা শুধু যোগ্যতা থেকে, এগুলো ভুল করলে হবে? এগুলো তো ক্লাস 9-এ পড়ে আসছেন, এগুলো তো ভুল করা যাবে না। ওকে, তাহলে আমরা মূলত আপনার যেই পার্সেল স্পিচ ছিল এটা শেষ করে ফেলাইছি। কতক্ষণে শেষ করলেন দেখেন, জাস্ট পার্সেল স্পিচ শেষ করতে 8:36 বাজে, তার মানে কত? 8:36 কি বাজে? হ্যাঁ, 7:36 থেকে ক্লাস শুরু করছি, মাঝখানে তো 30 মিনিট নষ্ট করে ফেলছি, খেয়াল করিনি তাই না? ওকে ফাইন। এই যে আমাদের গেল কত মিনিট, 1 ঘন্টা, জাস্ট বেসিক শেষ করছে। এইরকম ঘন্টার পর ঘন্টা, 30-40 ঘন্টা ক্লাস নেওয়ার পর তারপর অ্যাডমিশন বেসিক ক্লিয়ার হয়। আমি এমন ভাবে শুরু করছি, আমরা ধরে নিয়েছি যে আপনি ক্লাস 2-তে পড়েন। বিশ্বাস করবেন কিনা, আমি ক্লাস 2-র একটা বাচ্চাকে এইভাবে পড়াইছি, সে সবকিছু বুঝতেও পারছে। ওর নাম দাফিয়া, ও এখন ক্লাস 5-এ পড়তেছে। ওর ব্যাপারটা এমন, গ্রামারে যদি 100-তে কোশ্চিন করা হয়, ওর কথা ফার্স্ট সেকেন্ড বলে কিছু নাই, গ্রামার মানে আমি 100-তে 100-ই পাবো। ফার্স্ট কি আর সেকেন্ড কি, আমার ফুল মার্ক পাইতে হবে। এবং ও এখন পর্যন্ত ওর স্কুলে হাইস্ট, ওর ওপর কেউ কখনো মার্ক যেতে পারে না, সবসময় 199 এর মধ্যেই থাকে। কেন? এই যে চিরায়ত ব্যাপারগুলো ওরা মুখস্থ করানো হয়েছে, ওরা আমি ক্লাস 2-তে পুরো 1 বছর পড়াইছি। মানে আপনাদের যে জিনিসটা আমি 20টা ক্লাসে শেষ করব, এই যে জিনিসটা আপনাদের 20টা ক্লাসে শেষ করব, এই জিনিস মানে পুরো অ্যাডমিশনের বেসিক ওটা আমি 1 বছর ধরে পড়াইছি, পুরো 1 বছর। ওনার মা বিসিএস ক্যাডার, ওনার বাবাও বিসিএস ক্যাডার, সো ওনারা পড়াশোনার মর্মটা বুঝে। অ্যান্ড ক্লাস 2-র একটা বাচ্চার জন্য, জাস্ট ইংলিশ পড়ানোর জন্য সপ্তাহে 3 দিন আমার পে করতো 5,000, বগুড়ার মতো জায়গায়, যেখানে মানুষ পড়াশোনার ভ্যালু বুঝে না। চিটাগাং হলে আলাদা ব্যাপার, রাইট? বাট কেন, হোয়াই? কারণ ওনার বাবা মা বুঝতে পারছিল যে হ্যাঁ, ফার্স্ট দ্য বেসিক, বেসিক কি জিনিস। অ্যান্ড সবচেয়ে মজার ব্যাপার, ছোটবেলায় যেভাবে মুখস্থ করানো হয় ওরা আমি ওভাবে না, এই যে এভাবে শিখাইছি। পুরো 1 বছর ধরে ধীরে 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 ওরা বেসিক করাই দিচ্ছে। তার মানে কি, ওরা ক্লাস 2-তে যা শিখাইছে, ক্লাস 2 থেকে অ্যাডমিশন পর্যন্ত ওরা আর কখনো ইংলিশ পড়তে হবে না, সব পারবে। আপনি ওরা এখন এগুলো জিজ্ঞাসা করেন, আমি যদি ধরে গুগল মিটে ক্লাসে নিয়ে আসি, সব একদম আপনাদের সামনে লেকচার দিতে পারবে, এমন ফ্লুয়েন্সি। যেহেতু বাবা মা বিসিএস ক্যাডার, সো মেয়েকে সেইভাবেই গড়াই তুলতেছে আর কি, ভাই। দ্যাটস আমাদের পার্সেস পিস। এখন আমরা একটু প্র্যাকটিসে চলে যাবো, চলেন। প্র্যাকটিস না করলে কি হবে? না, একটু প্র্যাকটিস করে। এই যে শুরু, এগুলো লিখে রাখছিলাম যে পার্সেস পিস দিয়ে কোনো কিছু নাম বুঝে তাকে নাউন বলে। আমার স্লাইডে অ্যাকচুয়ালি কিছু থাকে না, আমি সব লিখে লিখে পড়াই, ওকে? কারণ স্লাইডে রাখা আমার মনে হয় যে দেখে দেখে পড়ানো খুবই বাজে অবস্থা। এই জন্য আমি কখনো স্লাইডে লিখে রাখি না, শুধু এক্সাম্পল গুলো উঠাই রাখি। এখন আমরা শুধু শিখবো, দেখেন। হিজ নেম ইজ করিম। করিম কি? নাউন লেখা আছে, বলেন এই সেন্টেন্সে ভার্ব কোনটা? এখন সবাই একটু আনমিউট করে। ভার্ব কোনটা? ইজ। ইজ একটা ভার্ব, ওকে। আপনি পারছেন, আপনি পাস। এটা কোন সেন্টেন্স? অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, এক্সক্লামেটরি নাকি কোন সেন্টেন্স? অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ সেন্টেন্স। কেন অ্যাসার্টিভ সেন্টেন্স? বাই, হিজ নেম সাবজেক্ট, ইজ ভার্ব, তারপরে করিম দিয়ে ফুল স্টপ শেষ, এই জন্য এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে ফাইন, আপনি পারছেন, বুঝলাম। এবার আমরা একটু নেক্সটে আসি। বলেন এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা? বলেন।
কঠিন কোশ্চেন জিজ্ঞাসা করে ফেলছি না? হিজ নেম। হিজ নেম, আরে আমরা পারছি, এটাও পারছি আমরা, ভালো তো। ওয়েট জাস্ট আ সেকেন্ড, আমি এখান থেকে একটু টাইপ করে নেই। ওকে, এখানে হিজ নেম সাবজেক্ট কেন, সেটাই পারসেন। ওকে, তাহলে এইখানে প্র্যাকটিস আমাদের ক্লিয়ার। ওকে, ওপরে প্র্যাকটিস আছে, সরি। হি সো প্রিকশাস, প্রিকশাস মানে ইচড়া পাকা, অল্পতেই বেশি পাকনা পাকনা কথা বলে, এটাকে প্রিকশাস বলা হয়, রাইট? ইচড়া পাকা কি জিনিস আপনি হয়তো বুঝতেছেন, বলেন। প্রিকশাস কার সম্পর্কে এক্সট্রা একটা তথ্য, দ্রুত। রাকিব। রাকিব, তাহলে প্রিকশাস কোন পার্সন স্পিচ হবে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। ওকে, এটা একটা অ্যাডমিশনের কোশ্চেন, গুচ্ছতে আসছিল রাকিব ইজ সো প্রিকশাস, প্রিকশাস কোন পার্সন স্পিচ, এটা একটা অ্যাডমিশনের কোশ্চেন, আপনি পারলেন, মাশাআল্লাহ, ভালো। এবার বলেন, এই সেন্টেন্স, রাকিব তো নাউন লেখা আছে, এটা আর কি জিজ্ঞাসা করবো, এবার বলেন সো কোন পার্সন স্পিচ, এটাও অ্যাডমিশনের কোশ্চেন। অ্যাডভার্ব। অ্যাডভার্ব, কেন অ্যাডভার্ব, কেন, কাকে মডিফাই করতেছে? প্রিকশাস মানে ইচড়া পাকা, অ্যাডজেক্টিভকে। কেমন ইচড়া পাকা, সো খুব, ভাত কেমন বের করছিল। ভার্বকে না অ্যাডজেক্টিভকে। প্রিকশাস মানে ইচড়া পাকা, কেমন ইচড়া পাকা, উত্তর আসে সো, খুব ইচড়া পাকা, অনেক ইচড়া পাকা, তার মানে অ্যাডজেক্টিভকে মডিফাই করতেছে, তাহলে সো কি হয়ে যাবে, অ্যাডভার্ব হয়ে যাবে। ওকে, আপনি পাস, নাউন পারছেন, নেক্সটে আসেন, প্রোনাউনে চলে যাই। তাকান, এই যে সেম জিনিস, এটা আবার বলতে হবে, এই যে প্রিকশাস সেম এক্সাম্পল না, সেম তো, বলেন আই এম ক্লেভার, ক্লেভার কোন পার্সন স্পিচ, দ্রুত। ক্লেভার কার সম্পর্কে এক্সট্রা পরিচয়? আই। আই সম্পর্কে, তাহলে ক্লেভার একটা অ্যাডজেক্টিভ। ওকে, CLAVER, এই ক্লেভার মানে কি কেউ বলতে পারবেন? CLA হলে কি হয় মিনিংটা, এখানে ই আছে। ক্লেভার মানে কাপুরুষ, কাপুরুষ মনে যেন থাকে। ওকে, যেটা ক্লেভার এটা হলো কাপুরুষ, আর যেটা ক্লেভার এটা হলো চালাক, দশের চালাক, চালাক। জাস্ট একটা অ্যালফাবেটের ডিফারেন্সে অনেক কিছু মিনিং কিন্তু ডিফারেন্স হয়ে যায়। ওকে, নেক্সটে আসেন। প্রোনাউন কি এগুলো লেখা লাগবে, যে পার্সন স্পিচ নাউনের পরিবর্তে বসে, এগুলো তো লিখে ফেলছেন না, এগুলো তো লেখার দরকার নাই। নেক্সটে আসেন, নাউন, এটা আমরা পড়াইলাম, নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ। এবার অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ দিয়ে এত ভাবে চেনা যায়, এটা আপনি একটু এখন দেখেন, লেজার লাইট নিয়ে নিলাম। ওকে, অ্যাডজেক্টিভ দিয়ে এত ভাবে চেনা যায়, এবার এটা একটু আপনি দেখার চেষ্টা করেন। কি বলছিলাম, মুখস্থ বিদ্যা প্রথমে। অ্যাডজেক্টিভ কিভাবে চেনে, দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ বুঝাবে, এভাবে চেনে, রাইট? 2 নম্বর কি লিখ, 1 নম্বর কি লিখছিলাম, এটাই মেইন ভাই, নাউন প্রোনাউনকে মডিফাই করে, যে পার্সন দিস নাউন প্রোনাউনকে মডিফাই করে, এটা ভাই অ্যাডজেক্টিভ, এইটা তোমার জানতে হবে। ওকে, এবার তুমি যেহেতু অ্যাডজেক্টিভ চিনছো, আমি তোমাকে একটু শর্টকাট শেখাই, তাহলে তোমার জন্য ভালো হবে। শর্টকাট কি জানো, সারা জীবনের জন্য সত্য, নাউনের আগের ওয়ার্ড সারা জীবন অ্যাডজেক্টিভ হয়। বুঝি নাই, বুঝো নাই, দেখো, পৃথিবীতে এটা চিরায়ত সত্য, বয় কি, নাউন, তাহলে নাউনের আগের ওয়ার্ড কি হবে, ব্যাড, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। কেন, ব্যাড কার সম্পর্কে এক্সট্রা তথ্য বলেন তো, খারাপটা এখানে কে, খারাপটা এখানে কে, ব্যাড এখানে বয়। বয় বয়। বা হি। হি হলো প্রোনাউনকে মডিফাই করে, বয় হলে নাউনকে মডিফাই করে, একটাকে মডিফাই করলেই তো হলো, অ্যাডজেক্টিভ তো অ্যাডজেক্টিভই দাঁড়ায় না, অ্যাকচুয়াল তো কোনো চেঞ্জ হচ্ছে না। এ কাকে মডিফাই করতেছে বলেন, এ কোন পার্সন স্পিচ, এ কাকে বোঝাচ্ছে, এ মানে একজন, এ দ্বারা কাকে বোঝাচ্ছে, ব্যাটকে বোঝাচ্ছে, ব্যাট কি গণা যায় না, তাহলে বয়কে বোঝাচ্ছে। তাহলে এ কি হবে, নাউনকে যদি মডিফাই করে, নাউন সম্পর্কে এক্সট্রা তথ্য দিলে এই কি হবে তখন বলেন, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। তাহলে এই কিন্তু একটা অ্যাডজেক্টিভ। আপনাদের মুখস্থ বিদ্যা ভাঙছে যে আর্টিকেল সেন্টেন্সের মধ্যে বসলে অ্যাডজেক্টিভ হয়, কেমনে হয় আশা করি এখন বুঝতে পারছেন আপনি। ওকে, হি ইজ আ প্রুডেন্ট ড্রাইভার, ড্রাইভার মানে গাড়ি চালক, ড্রাইভার একটা নাউন, নাউনের আগের ওয়ার্ড চোখ বন্ধ করে কি হয়, অ্যাডজেক্টিভ, তাহলে প্রুডেন্ট অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। এর আগের ওয়ার্ড কি হবে, এর আগের ওয়ার্ড কি হবে, এর কি আপনাকে মুখস্থ করে শিখাইছি না, এর কোনো মুখস্থ বিদ্যা নাই, বেসিক দিয়ে বের করেন। এই দ্বারা কাকে বোঝাচ্ছে বলেন, ড্রাইভারকে। ড্রাইভারকে, তাহলে এও একটা অ্যাডজেক্টিভ, দেখছেন দুটো অ্যাডজেক্টিভ পাশাপাশি বসতে পারে। আপনি যে মুখস্থ করে আসছিলেন অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, প্লিজ ভুলে যান ভাই, এটা একটা স্ট্রাকচার, এটা সারা জীবনের জন্য ইউনিভার্সাল ট্রুথ না। ওকে, তো এগুলো মুখস্থ বিদ্যায় কখনো ভরসা করা যাবে না। এবার এটাকে পারবো, হি ফিলস হাংরি, হাংরি কিভাবে অ্যাডজেক্টিভ হলো, কেউ একজন বলেন, হি ফিলস হাংরি, সে। হাংরি কিভাবে অ্যাডজেক্টিভ, হাংরি দ্বারা কাকে বোঝাচ্ছে, হাংরি মানে ক্ষুধার্ত, বলেন হাংরি দ্বারা কাকে বোঝাচ্ছে, কে ক্ষুধার্ত, হি কে। ক্ষুধার্ত, হাংরি অ্যাডজেক্টিভ। করিম হ্যাজ টু ব্রাদার্স, করিমের দুইটা ভাই আছে, টু দ্বারা কাকে মিন করতেছে বলেন তো, টু দ্বারা কাদেরকে বোঝাচ্ছে, ভাইদের বোঝাচ্ছে না, ব্রাদার্স। ব্রাদার্স। ব্রাদার্স কি নাউন, কোন নাউন, এস থাকলে কি হয়, প্লুরাল নাউন না, প্লুরাল নাউন। ওকে, তাহলে
নাউনকে মডিফাই করলে কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ। টু কি হবে? অ্যাডজেক্টিভ। মুখস্থবিদ্যা কি ছিল? সংখ্যা বুঝাইলেই অ্যাডজেক্টিভ হয়। বাট আমরা কি মুখস্থবিদ্যা দ্বারা শিখবো? না, আমরা বেসিক দ্বারা শিখবো। তারপর হি হ্যাজ মেনি ফ্রেন্ডস, বলেন নাউনের আগের ওয়ার্ড চোখ বন্ধ করে অ্যাডজেক্টিভ হয় না? ব্রাদার্স এর আগের ওয়ার্ড টু অ্যাডজেক্টিভ, ফ্রেন্ডস এর আগের ওয়ার্ড মেনি অ্যাডজেক্টিভ। এটা তো মুখস্থবিদ্যা, শর্টকাট। বাট বেসিক দ্বারা কি আমরা শিখবো? বলেন মেনি কাকে মডিফাই করতেছে? ফ্রেন্ডস কে। ফ্রেন্ডস কে। মেনি দ্বারা ফ্রেন্ডস দ্বারা সংখ্যা বোঝাচ্ছে, তাহলে মেনি একটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। ফাইন, আপনি পারেন। এবার বলেন তো হ্যাজ কোন পার্সেস পিস? একটু আগে শিখালাম অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্টের পরের পজিশনে কি বসে? ভার্ব। ভার্ব বসে, তাহলে হ্যাজ একটা ভার্ব। এখন মেইন ভার্ব নাকি অক্সিলারি ভার্ব এটা আজকে আপনার বোঝানোর ব্যাপার না, এটা অন্য ক্লাসে বোঝানোর ব্যাপার। জাস্ট এটা যে ভার্ব পার্সন এটাই অনেক। নেক্সট আসেন অ্যাডভার্ব কনসেপ্টে আসি আমরা। তাকান, হি ইজ আ ভেরি প্রুডেন্ট ড্রাইভার। ড্রাইভার কোন পার্সেস পিস বলেন? নাউন। নাউনের আগের ওয়ার্ড কি হয়? নাউন। অ্যাডজেক্টিভ হয়। অ্যাডজেক্টিভ। প্রুডেন্ট মানে হলো দক্ষ। দক্ষ কাকে বোঝাচ্ছে? ড্রাইভারকে বা হিকে। তাই প্রুডেন্ট একটা অ্যাডজেক্টিভ। এরপর আরো ওয়ার্ড আছে, কি ওয়ার্ড আছে? ভেরি। তো এটাকে আমি মুখস্থবিদ্যাতে শিখবো না? আমি তো একটা জিনিস জানি, নাউনের আগের ওয়ার্ড অ্যাডজেক্টিভ, এছাড়া আর কোনো মুখস্থবিদ্যা পৃথিবীতে খাটে? খাটে না। এখন বলেন ভেরি দ্বারা কাকে বোঝাচ্ছে? মডিফাই করেন তো দেখি। ভেরি কি ড্রাইভার হয়? ড্রাইভার কি খুব এমন কিছু হয়? না, ভেরি দ্বারা কাকে বোঝাচ্ছে বলেন তো? স্টুডেন্ট মানে দক্ষ। দক্ষ সম্পর্কে এক্সট্রা পরিচয় কি? কতটা দক্ষ? এই যে ভেরি দক্ষ। খুব দক্ষ। খুব দক্ষ। ভেরি, হ্যাঁ। তাহলে ভেরি প্রুডেন্টকে মডিফাই করতেছে, ভেরি ওয়ার্ড প্রুডেন্ট সম্পর্কে এক্সট্রা তথ্য দিচ্ছে। তাই ভেরি একটা কি হবে? অ্যাডভার্ব। অ্যাডভার্ব। প্রোনাউন ছাড়া যাকে মডিফাই করে অ্যাডভার্ব হয়ে যায়। এ কোন পার্সেস পিস হবে? এ দ্বারা কার সংখ্যা বুঝাই? যে কেউ বলেন এ দ্বারা কার সংখ্যা বুঝাই? আমার কথা শুনতে পারতেছি? এই যে এ দ্বারা এখানে কার সংখ্যা বোঝাচ্ছে বলেন তো? প্রুডেন্ট ড্রাইভার। এ দ্বারা কার সংখ্যা বোঝাচ্ছে? প্রুডেন্ট তো দক্ষ, দক্ষ কি গণা যায়? না। এ দ্বারা শুধুমাত্র কাকে বোঝাচ্ছে? ড্রাইভার। ড্রাইভার ড্রাইভারকে সম্পর্কে। বোঝাচ্ছে। ওকে, তাহলে নাউন সম্পর্কে এক্সট্রা তথ্য দিলে এ কি হয়ে যাবে? এ একটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এ একটা কি হয়ে যাবে? এ ডি ইজ অ্যাডজেক্টিভ। এখন বুঝতে পারতেছেন এগুলো কিভাবে কাজ করতেছে? আশা করি পারতেছেন। সো দেখেন পুরো একটা সেন্টেন্সের আপনি পোস্টমর্টেম করে ফেলাইছেন অলরেডি, ভাবা যায় সবগুলাই পারতেছেন। তাহলে এর পুরো সেন্টেন্সটা আমরা শেষ করে ফেলি। ইজ কি হবে বলেন? ইজ কোন পার্সেস পিস? ভার্ব। ভার্ব, কারণ অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্টের পর। হি কি? হি একটা সাবজেক্ট। ওকে ফাইন। তাহলে এখন বলেন হি কি কোন পার্সেস পিস? নাউনের পরিবর্তে বসলে কি হয়? প্রোনাউন। প্রোনাউন। তাহলে আমরা পুরো সেন্টেন্সটাই মডিফাই শেষ করে ফেলালাম, একদম পুরো সেন্টেন্সের পোস্টমর্টেম। সো এটা খুবই সুন্দরতম একটা ব্যাপার। আপনাদের ইংলিশ এভাবে শিখতে হবে। আপনি যখন একটা সেন্টেন্সের পুরা পোস্টমর্টেম করতে পারবেন তখন বুঝবেন ইয়েস আমরা কিছু শিখতেছি। মুখস্থবিদ্যাকে আমরা না বলি, মুখস্থবিদ্যা দ্বারা পৃথিবী কখনো চলবে না। আপনি এইচএসসি পার হলো, আমি আপনাকে ওপেন চ্যালেঞ্জ দিব, এখন বলতেছি এইচএসসির আগে মনে রাখবেন এই ক্লাসটা রেকর্ডিং থাকবে। আপনি যদি মুখস্থবিদ্যা দ্বারা এইচএসসির পর অ্যাডমিশন লেভেলে আগান, আল্লাহ না করুক আপনার চান্স মিস যাবে, আমি চাচ্ছি না চান্স মিস যাক, কারণ ভাই অ্যাডমিশনে যা কোশ্চেন আসে সব এক্সেপশনাল কোশ্চেন গুলাই দেয়। তোমার নর্মাল রুলস এর স্ট্রাকচারে কোশ্চেন দেওয়া হয় না তো এখানে। অ্যাডমিশনে সবকিছু মিনিং দ্বারা সলভ করতে হয়। ইংলিশ হলো মিনিং এর ব্যাপার, ইংলিশ মিনিং দ্বারা সলভ করতে হয়। ইংলিশ কখনো মুখস্থবিদ্যার দ্বারা পড়তে নাই ভাই, একদম বড় রকম ধরা খেয়ে যাবা। ওকে, এখানে আরো একটা জিনিস অ্যাড করে দিয়েছিলাম, হি ইজ আ ভেরি মাচ প্রুডেন্ট ড্রাইভার। চলো এটা আমরা একটু ভাঙি। ড্রাইভার নাউন, প্রুডেন্ট দ্বারা ড্রাইভারকে বোঝাচ্ছে, ড্রাইভার সম্পর্কে এক্সট্রা তথ্য দিচ্ছে, তাই প্রুডেন্ট অ্যাডজেক্টিভ। এখন মাছ, মাছের দ্বারা কাকে মিন করতেছে? মাছ কাকে মডিফাই করে? প্রুডেন্ট। কেমন দক্ষ? মাছ অনেক দক্ষ। আবার ভেরি কাকে মডিফাই করতেছে? ওই মাছকে বা প্রুডেন্টকে। প্রুডেন্ট কেমন দক্ষ? উত্তরে এসেছে যে ভেরি। মাছ দক্ষ। ভেরি মানে খুব, মাছ মানে বেশি, তার মানে খুব বেশি। এই খুব ওয়ার্ডটাও প্রুডেন্টকে মডিফাই করে, বেশি ওয়ার্ডটাও প্রুডেন্টকে মডিফাই করে। তাহলে দুটোই অ্যাডভার্ব। এ কাকে বোঝাচ্ছে? ড্রাইভারকে বোঝাচ্ছে। তাহলে এই একটা কি হয়ে যাবে? এ আমাদের একটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এবার দেখেন হি হার্ডলি ফিলস হাংরি, সে অনেক কম ক্ষুধা অনুভব করে। ওকে, এই হার্ডলি কিভাবে অ্যাডভার্ব হইলো দেখি, কে পারবেন বলেন তো? হার্ডলি অ্যাডভার্ব কিভাবে হইলো? যে কেউ হার্ডলি কিভাবে অ্যাডভার্ব হইলো বলেন তো? হার্ডলি মানে হলো কম, কম। হার্ডলি কিভাবে অ্যাডভার্ব? দেখেন আমি বুঝাই, বলেন ফিল কি? ভার্বকে মডিফাই করে। হ্যাঁ, ভার্বকে কিভাবে মডিফাই করে এটাই তো জানতে চাচ্ছি। ফিল মানে অনুভব করা। ওকে, হি সিঙ্গুলার, এই জন্য ভার্বও সিঙ্গুলার হয়েছে। ওকে, তো ফিল মানে অনুভব করা। দেখেন এই ফিল অনুভব করা সম্পর্কে এক্সট্রা একটা তথ্য দিবে। কেমন অনুভব করা? এই যে হার্ডলি কম, কম অনুভব করা, দেখছেন? এই জন্য হার্ডলিকে আমি কি বলতেছি? অ্যাডভার্ব। কেন? নাউন প্রোনাউনকে তো মডিফাই করেনি না। নাউন প্রোনাউন ছাড়া যাকেই মডিফাই করুক অ্যাডভার্ব হয়ে যাবে।
তাই হার্ডলিকে আমি কি বলতেছি, এটা একটা অ্যাডভার্ব বলতেছি। বোঝা যায়? বোঝা যাচ্ছে, সুন্দর। জি হাংরি ভাই। কোন পার্সেস প্লিজ বলেন তো, হাংরি কার অবস্থা দ্রুত, হির অবস্থা না, হি। হি কেমন, হাংরি, ওকে, তাহলে হাংরি একটা অ্যাডজেক্টিভ। ফাইন। সো এখানে একটা স্ট্রাকচার লিখে রাখছি, এটা সারা জীবনের জন্য সত্য না, এটা স্ট্রাকচার হতে পারে, ইট ক্যান বি, এটা একটা হতে পারে, ওকে। এটা সারা জীবনের জন্য সত্য না, জাস্ট একটা স্ট্রাকচার। এটা আবার কেউ মুখস্থ করেন না। নেক্সটে আসি, চলেন। ভার্ব, ভার্ব এতক্ষণ ধরে শিখালাম না, এই যে এটা নাউন, এই যে পরে পজিশনে ভার্ব হয়, এগুলো শিখালাম না, এগুলো নতুন করে শেখানোর দরকার আছে? নতুন একটা জিনিস জিজ্ঞাসা করে বলেন, নাও এখানে কোন পার্সেস প্লিজ, দেখি কে পারবে, এটা আমি বলবো না। যে কেউ, নাও কোন পার্সেস প্লিজ বলেন। অ্যাডভার্ব। হবে অ্যাডভার্ব, লেখা সম্পর্কে এক্সট্রা একটা তথ্য। আমি লিখতে পারি না, কখন লিখতে পারি না, এই যে নাও, এখন লিখতে পারি না, এই জন্য নাও একটা অ্যাডভার্ব। সো এইভাবে বেসিক দিয়ে আমরা শিখবো, আমরা মুখস্থ বিদ্যাকে না বলি। প্রিপোজিশন চিনবো, দেখেন তো, সরি, আমরা একটু প্রিপোজিশন চিনবো, ওকে। আশা করি দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে। তাকান, যেটা বলছিলাম, দা বুক ইজ অন দ্য টেবিল, অন সহ মিনিং ঠিক আছে না বলেন? হ্যাঁ, বইটা টেবিলের উপরে। অন বাদ দেন, এবার মিনিং কি হয়? দা বুক ইজ দা টেবিল, বইটাই টেবিল, নষ্ট হয়ে গেছে না সবকিছু। আগের মিনিং কি ছিল? আগে ছিল বইটা টেবিলের উপরে, এবার মিনিং কি? এবার মিনিং হলো ভাই বই আর টেবিল সেম জিনিস, আগের মিনিং নষ্ট হয়ে গেছে। তার মানে অনেকটা কি, অনেকটা প্রিপোজিশন। নেক্সটে আসো, কনজাংশনে চলে আসে, দেখো কনজাংশন কি বলছিলাম, তুমি যদি সেন্টেন্স থেকে ওয়ার্ডটা বাদ দাও, মিনিং কি নষ্ট হয়? মিনিং নষ্ট হয় না, ওকে। হি অ্যান্ড হিজ ফ্রেন্ডস আর পায়াস বাই, অ্যান্ড সহ মিনিং কি? সে এবং তার ভাই ধার্মিক ছেলে, অ্যান্ড বাদ দাও, এবার মিনিং কি? হি পায়াস বয়, সে ধার্মিক ছেলে, হিজ ফ্রেন্ড পায়াস বয়, তার বন্ধু ধার্মিক ছেলে, মিনিং কি চেঞ্জ হয়েছে? না, আগেও ভাই ধার্মিক ছেলে ছিল, অ্যান্ড সহ, অ্যান্ড বাদ দিলেও ধার্মিক ছেলেই আছে ভাই, নষ্ট হয়নি। নিচে দেখো, হি ইজ পুর বাট অনেস্ট, প্রথমে মিনিং কি? সে গরিব কিন্তু সে সৎ, বাট বাদ দাও, এবার মিনিং কি? সে গরিব সে সৎ, ভাই আগেও সে গরিব সৎ ছিল, বাট বাদ দেওয়ার পরও সে গরিব সে সৎই আছে, বাট বাদ দেওয়ার পর তো সে আর কৃপণ হয়ে যায়নি না, অসত্য হয়ে যায়নি, তো মিনিং তো ঠিক আছে, হ্যাঁ। এই জন্য বাট এগুলো আমি কি বলতেছি, এগুলোকে আমি একটা কনজাংশন বলতেছি। অনেক ডিফারেন্ট আছে, রিলেটিভ প্রোনাউনের মধ্যে ডিফারেন্ট আছে, এগুলো আমরা পরবর্তীতে শিখবো। ইন্টারজেকশনের দিকে আমরা একটু তাকানোর চেষ্টা করি। একটা ওয়ার্ড ইন্টারজেকশন আবেগ বোঝায়, এলাস, হুররা, ফাই ফাই, এগুলো ইন্টারজেকশন। এই তো, এগুলো ইন্টারজেকশন, এগুলো কি নতুন করে শেখানোর দরকার আছে? এতক্ষণ ধরে তো আমি এগুলো এক্সপ্লেন করলাম, শেষ। এবার মোর এক্সারসাইজ দেখো, এই যে হি সিস্টার ডিড রং উইথ আ বিগার, চলো আমরা এটা তোমাদের জন্য একটু এক্সপ্লেন করে দিই, হ্যাঁ। আচ্ছা, এই 2 নাম্বার বড়, এই সেন্টেন্স আমি তোমাদের পুরা পোস্টমর্টেম করাই দিই, তাহলে তো তোমাকে আমি বুঝাবো যে তুমি জাস্ট 1.5 ঘন্টার মধ্যে কত কি শিখতে পারছো, এটা দেখলে তুমি বুঝতে পারবো, ওকে। চলো শুরু থেকে শুরু করি, হ্যাঁ, একদম পুরা পোস্টমর্টেম করবো। এখন আমরা এখন একটু সবাই আনমিউট করার চেষ্টা করবো। তাকাও শুরুতে, বলো রহিম কেন নাউন হইলো? নাম বুঝাইছে। ইজ, ইজ একটা ভার্ব, কেন ভার্ব হইলো? সাবজেক্টের যেটা সাবজেক্টের বসে পরে। একটা ভার্ব হয়, ওই জন্য এটা একটা ভার্ব। প্রিকশাস মানে ইচড়া পাকা, কাকে মিন করতেছে? রহিমকে মিন করতেছে, এই জন্য এটা একটা অ্যাডজেক্টিভ। সো দ্বারা কাকে বোঝাচ্ছে? প্রিকশাস, ইচড়া পাকা। কেমন ইচড়া পাকা? ইচড়া পাকা সম্পর্কে এক্সট্রা তথ্য ভাই, সো খুব ইচড়া পাকা, ভার্বকে মডিফাই করলে এই জন্য সো একটা অ্যাডভার্ব হয়ে গেল। নাউন প্রনাউন অনুসারে যাকে মডিফাই করবে সেটা কি হয়ে যায়? অ্যাডভার্ব হয়ে যায়, ওকে। দ্যাট, দ্যাট একটা কনজাংশন, কেন কনজাংশন? দ্যাট সহ মিনিং রহিম প্রিকশাস, এই জন্য সে পরীক্ষায় ফার্স্ট হয়। দ্যাট বাদে মিনিং রহিম প্রিকশাস, সে পরীক্ষায় ফার্স্ট হয়। দ্যাট বাদ দিলে মিনিং এর কোনো যায় আসতেছে না, জাস্ট দুটা পার্টকে যুক্ত করতেছে, এই একটা পার্ট এই একটা পার্ট, এই জন্য দ্যাটকে আমি কি বলতেছি? কনজাংশন বলতেছি, সুন্দর। এবার পরবর্তী অংশ শুরু হয়ে গেছে। হি নাউনের পরিবর্তে বসে, এই জন্য প্রোনাউন, নাউন বা প্রোনাউনের পর অর্থাৎ সাবজেক্টের পর যা থাকে সেটা একটা ভার্ব হয়, টেক্স একটা ভার্ব। এরপরে ফার্স্ট প্লেস, প্লেস মানে স্থান, তার মানে এটা একটা নাউন, নাম বোঝাচ্ছে। নাউনের আগে ওরা চোখ বন্ধ করে কি হয়? অ্যাডজেক্টিভ হয়, এই জন্য অ্যাডজেক্টিভ। ফার্স্ট একটা অ্যাডজেক্টিভ। অন্য ভাবে বললে কি? ফার্স্ট মানে প্রথম, প্রথম দ্বারা কাকে মিন করতেছে? প্লেস, স্থানকে মিন করতেছে, প্রথম স্থান, এই জন্য ফার্স্ট একটা অ্যাডজেক্টিভ। তারপরে ইন, ইন যদি বাদ দাও মিনিং ধ্বংস হয়ে যাবে, এই জন্য ইন একটা প্রিপোজিশন। তারপর প্রিপোজিশনের পর 2টা ওয়ার্ড আছে, ওকে। এটা একটা মুখস্থ বিদ্যাতে শেখা যায়। ইন একটা প্রিপোজিশন না, প্রিপোজিশনের পর যদি 2টা ওয়ার্ড থাকে, লাস্টের ওয়ার্ডটা সারা জীবন নাউন, এবং তার আগের ওয়ার্ডটা পৃথিবী উল্টায় গেলেও অ্যাডজেক্টিভ। এটা মুখস্থ বিদ্যা, ওকে। তাছাড়া আমি তোমাকে একটু সহজ করে দিই, সহজ কিভাবে? এক্সাম মানে এক্সাম, পরীক্ষা, নাম বুঝেছে এই জন্য নাউন। দা মানে নির্দিষ্ট করতেছে, বলো দা ওয়ার্ডটা এখানে কাকে নির্দিষ্ট করতেছে, কাকে বোঝাচ্ছে বলো তো? দা দ্বারা কাকে নির্দিষ্ট করা হচ্ছে? এক্সাম। এক্সামকে, অর্থাৎ নাউনকে মডিফাই করা হচ্ছে, নাউন সম্পর্কে এক্সট্রা তথ্য দেওয়া হচ্ছে। তাই দাকে আমি কি বলবো? এটা আমাদের একটা অ্যাডভার্ব।
অ্যাজেক্টিভ, এই নাউন অ্যাডজেক্টিভ, গুলোকে মডিফাই করলে সরি অ্যাজেক্টিভ। সরি। এই জন্য এইটা আমাদের ফুল এক্সপ্লেনেশন হইলো। এখন আমি তো সবই এক্সপ্লেনেশন দিয়ে দিলাম, এখন কাজ কি হবে? এই 1 আর 3 নাম্বারটা একটু আপনি নিজে খুঁজে বের করবেন। নিজে খুঁজে বের করে আপনার যা করতে হবে, আজকে আপনি যা নোটটা করলেন আমাদের যে গ্রুপটা আছে এই গ্রুপে আপনার পোস্ট করে দিতে হবে। আর এটা সম্পর্কে আমি একটু ডিটেলস বলে রাখি। আমাদের যে ব্যাচটা চলতেছে, এই যে এটা হলো প্রি অ্যাডমিশন ব্যাচ, এই যে এই ব্যাচের ক্লাস চলতেছে, মানে এটা এইচএসসির জন্য চলতেছে। অ্যাডমিশনের জন্য এই ক্লাস আমি 3 ঘন্টা ধরে নিবো, সমস্যা নাই। এটা অ্যাডমিশনে 3 ঘন্টা ধরে নিতে হবে, অনেক ডিপে চলে যেতে হয় এই ক্লাসের। হ্যাঁ, সেকেন্ড টাইমের ব্যাচ আলাদা। এই কোর্স কেউ চাইলে দেখতে পারেন, আমি এটা ইউটিউবে ফ্রিলি আপলোড দিব, জাস্ট ফর ক্লাস কন্টেন্ট বা ক্লাস কোয়ালিটি গুলো চেক করার জন্য। এই যে 10টা গিফট ক্লাসের কথা বললাম, আপু হয়তো এই যে এই ক্লাসটা নিয়েছিল, নিয়ে উনি এগুলো সবগুলো করে ফেলছে। আপনি করেননি, আপনার ব্যর্থতা, আপনিও করে ফেলেন। আমার মেসেজ দেন, আমি আপনাকে দিয়ে দিব। আর আমাদের ফ্রি ব্যাচ যেখান থেকে আপনি লিঙ্ক পাইছেন, ওই ফ্রি ব্যাচের গ্রুপও লিঙ্কও আমরা দিয়ে দিব ইউটিউবে, সেখান থেকে চাইলে কেউ জয়েন করতে পারে, এটা কোনো সমস্যা না। অ্যান্ড আফটার দ্যাট আমরা যদি আরেকটা দেখাই যে আপনি গ্রুপে কিভাবে পোস্ট করবেন, এটা যদি আমি আপনাকে একটু দেখাই দিই, চলেন আমি চলে যাই। আমি আমার ক্রোম ট্যাবে চলে যাচ্ছি, এখানে আসার পর আমার প্রোফাইলে চলে আসতেছি। প্রোফাইলে আসার পর আপনি ফেসবুকে যাবেন, আপনার ফেসবুকে যাবেন, ওকে? দেখাই দিচ্ছি, জাস্ট একটু ওয়েট করেন, চলে যাবে। ধরেন আপনি ফেসবুকে চলে আসছেন, রাইট? এবার আপনার কাজ কি হবে, এখানে সার্চ দিবেন। আমাদের গ্রুপের নাম কি? উই লার্ন অ্যাডমিশন কেয়ার, সবাই তো জানেন, লেখেন উই লার্ন অ্যাডমিশন কেয়ার, উই লার্ন অ্যাডমিশন কেয়ার। আচ্ছা, চলে আসছে, রাইট? উই লার্ন অ্যাডমিশন কেয়ার ওপেন করলাম, ওকে, ওপেন করলাম। একটু ওয়েট করবেন, আশা করি চলে আসবে, একটু টাইম নিতে হবে। আচ্ছা, আবার দিলাম, ওকে, আমরা একটু যাই। যাই হোক, এখানে যদি আপনি এইভাবে গ্রুপটা লিখে সার্চ দেন, এখানে গ্রুপ ডিটেলসটা চলে আসবে। ফাইন, আমি যে মোমেন্টে ছিলাম, আপনি গ্রুপটা লিখে যখন সার্চ দিবেন, আশা করি গ্রুপটা দেখতে পাচ্ছেন, তাই না? এই দেখেন গ্রুপ চলে আসছে, দেখছেন? এই দেখেন, এই গ্রুপে আপনার মতো অনেক স্টুডেন্ট আগে থেকে পোস্ট করে রাখছিল, দেখেন। আপনি যদি চেক করেন, এই যে আমাদের যে সাকসেস সাকসেস স্টোরি গুলো আপনি পাবেন, উনি আমাদের ঢাবি ব্যাচে ছিল, আমাদের ব্যাচে কি কি পাইছে উনি পোস্ট করে রাখছে এইগুলো। এই যে দেখেন, আপনার মতো যারা ক্লাস করে এরকম এই নোটগুলো এখানে পোস্ট করে রাখছে, রাইট? আপনার কাজ কি হবে, এই গ্রুপে যে নিচে যান, এই যে রাইট সামথিং ঢুকবেন। ঢুকে আপনি এতক্ষণ যা নোট করলেন, ক্লাস করলেন, এই যে ফটো, এই ফটোতে যে করে আপনি আজকে কোন ক্লাস করলেন, প্রথম ক্লাস, কোন ব্যাচের ক্লাস, প্রি অ্যাডমিশন ব্যাচের ক্লাস, লিখে এখানে পোস্ট করে দিবেন। কেন পোস্ট করার কথা বলতেছি? আপনার যদি কোনো ভুল ভ্রান্তি থাকে, আমাদের যে মেন্টর প্যানেল আছে না, আমাদের মেন্টর প্যানেল আপনাদের সব প্রবলেম গুলো ফিক্স করে দিবে। মেন্টর প্যানেলে কারা আছে? এই যে দেখেন, আপনি যদি কোনো ভুল করে থাকেন, উনি কমেন্ট করে সব চেক করবে। আমাদের মেন্টর প্যানেলে ঢাবির পৃথা আপু আছে, দিনা আপু 17তম জাহাঙ্গীরনগরে, রাজশাহী ইউনিভার্সিটি আইবি আপনাদের ড্রিম ডিপার্টমেন্ট, জারিন তাসনিম আপু আছে, আমি আছি, রাকিব আছে। আমাদের মেয়ে মেন্টর সংখ্যা বেশি, কারণ মেয়ে স্টুডেন্ট নর্মালি বিষয় তারা বেশি সিরিয়াস হয়, রাইট? আর মেয়ে স্টুডেন্ট মেয়েদের কাছে প্রবলেম সলভ করে নিতে, মেয়ে মেন্টরের কাছে প্রবলেম সলভ করে নিতে কমফোর্ট ফিল করে। সেই জন্য আমরা ভার্সিটির সব টপার মেয়ে মেন্টর নিচ্ছি, যেন আপনাদের সুবিধা হয়, জাস্ট ফর। আর আমরা তো সবসময় আছি, আরো অনেক মেন্টর আছে আপাতত। ওনারা যারা আছে তারা আপনি যখন গ্রুপে পোস্ট করবেন, ওটা ডিটেলস চেক করে কমেন্টে লিখে দিবে যে আসলে ঠিক আছে নাকি ভুল আছে, আপনার পোস্টটা অ্যাপ্রুভ করে দেওয়া হবে। এইভাবে আমাদের ক্লাস প্রসেসটা একদম সামনে 2025 সালের শেষ ভর্তি পরীক্ষা পর্যন্ত চলতে থাকবে। এটা কেবল এইচএসসি পিরিয়ড কভার করা হচ্ছে, এরপর ঢাবির জন্য আলাদা পড়া, রাবি চবি জিএসটি 2025 সালের শেষ পর্যন্ত আমাদের আলাদা কমপ্লিট করানো হবে। এন্ড সব মিলে কোর্স ফি 3990 রাখা হয়েছিল। আই ডোন্ট থিঙ্ক সো আমি কখনো কোর্স ফির দিকে ফোকাস দিই, আমি ফোকাস দিই কোয়ালিটির দিকে। আমি আপনাকে এতটা এনশিওর করতে পারবো যে যারা এখন ব্যাচে আছেন, আই থিঙ্ক লাস্ট পর্যন্ত আছেন, আহ, আপনাদের কখনো কোনো জিনিস মুখস্থ করাবো না, সবকিছু বেসিক দিয়ে শিখাবো। এবং বেসিক দিয়ে শিখাবো জন্যই হয়তো আপনি ভালো মতো টপ করতে পারবেন। এবং আমি যদি এইটা একটু দেখানোর চেষ্টা করি, এটা হয়তো আপনারা জানেন না, এটা একটু দেখায় আপনাদের। একটা সিঙ্গেল একটা কোশ্চেন আছে যে ভাইয়া, আপনি তো ঢাবিতে পড়েন না, আপনি ঢাবির ব্যাচ লঞ্চ করছেন, এটা কেমন কথা হয়ে গেল না? এটা আপনার জায়গায় থাকলে আমিও কোশ্চেনটা উঠাইতাম। সো এই মোমেন্টে চিন্তা করলে আপনার অ্যাকচুয়ালি যা করতে হবে, আমাদের সাকসেস চেক করতে হবে, তাই না? গতবার ঢাবিতে সাকসেসটা একটু দেখবেন, ব্যাচে 100 জনের মতো ছিল, এই ব্যাচে আমরা 100 জনের বেশি নিব না ঢাবির ব্যাচে। তার মধ্যে 34 জনের নাম এখানে সুন্দর মতো দেওয়া, গুনতে পারেন। সর্বোচ্চ 27তম, 64, 70, 85। ভাই আমরা প্রুভে বিশ্বাসী, আমরা মানে 1000 চান্স পাইছে এইগুলোতে বিশ্বাসী না, রাইট? ঢাবিতে আমাদের 34টা ছিল 100 জনের মধ্যে। আমি বলতে পারতাম 70 জন, প্রুফ কোথায়? প্রুফ ছাড়া বলে লাভ আছে না। এই যে 34টা প্রুফ। জাহাঙ্গীরনগরে 30 জন, তারপর সর্বোচ্চ পঞ্চম পর্যন্ত আছে, রাবিতে সর্বোচ্চ পঞ্চম আছে, কবিতে 86 জন, বিউপি আছে, জিএসটি আছে, সব মিলে চেক করে দেখবা গ্র্যান্ড টোটাল 305 জন স্টুডেন্ট হয়। এবং যাদের নাম এখানে নেওয়া হয়েছে তারা সবাই দেখবা কমেন্ট বক্সে কমেন্ট করে রাখছে অলরেডি, যারা অলরেডি পাবলিকে চান্স পেয়েছে আমাদের এখান থেকে।
এই ডিটেলসও আমরা ইউটিউবে দিয়ে দিব এই ক্লাসটা আপলোডের সাথে, চাইলে দেখে নিতে পারবো। সো আমরা ক্লাস কন্টেন্টে ফোকাস করি, ক্লাস কোয়ান্টিটিতে না। আবার অনেকে দেখি 10টা 20টা 15টা ক্লাস ফিক্স করে দেয়। ভাই, ক্লাস ফিক্সের কোনো জিনিস আছে? ক্লাস একদম 2025 সালে শেষ পর্যন্ত চলবে, তোমার যতগুলো ক্লাস লাগবে ভাই সবগুলাই দিব। আর আমাদের ক্লাস ডিউরেশন কখনোই 30 মিনিট না। অলরেডি আজকে দেখলেন 2টা ক্লাস নিইনি, শুধু পার্সেল পিসের ক্লাস নিলাম ভাই, নাউন ক্লাস নিইনি। পার্সেল পিসি 2 ঘন্টা শেষ, নাউন ক্লাস নিলে সব মিলে 3.5 ঘন্টা লাগতো। এখন তুমি যদি 3.5 ঘন্টা ক্লাস করার মানসিকতা না রাখো, তাহলে কি হবে? তুমি বেসিক শিখতে পারবে না। তোমাকে মুখস্থ বিদ্যাতে আমি শিখাইলে 10 মিনিটে ক্লাস শেষ করতে পারতাম, বাট নো। আমি আমাদের কোয়ালিটি ধরে রাখতে চাই, আমাদের কোয়ালিটি নষ্ট করতে চাই না। অ্যান্ড আপনার স্বপ্নকে আমি একদম কি বলবো, পরিপূর্ণ করার জন্য যা প্রয়োজন আমরা সেটা করবো। আমরা ফুল টিম আছে। একটু বলা ছিল, আপনি যদি এখন কোনো কিছু চান বলতে পারেন। আমরা ক্লাসটা মোটামুটি এখানেই ক্লোজ করতেছি। আর আপনারা জাস্ট এখন একটা জিনিস বলেন যে আমরা কি রেগুলার প্রতিদিন ক্লাস নিব নাকি একদিন পর পর ক্লাস নিব, এটা একটু বলেন। কারণ আমরা স্টুডেন্ট বান্ধব, আপনারা যেটা বলবেন আমি ওইদিকে ফোকাস করে আগানোর চেষ্টা করব। বলেন, রেগুলার ক্লাস নিব নাকি একদিন পর পর ক্লাস নিব, কি করলে ভালো হবে আপনাদের জন্য? বলেন আপনাদের জন্য কোনটা ভালো হবে, আপনারা যেটা বলবেন আমরা সেই দিকে আগানোর চেষ্টা করব। হ্যাঁ, আমি তো সেকেন্ড টাইম। আর আমাদের কি কালকে থেকে ক্লাস শুরু হবে? হ্যাঁ, আপনাদের ব্যাচের ক্লাস আগামীকাল থেকে শুরু হবে। সেকেন্ড টাইমারদের আগামীকাল থেকে ক্লাস শুরু হবে। কালকে আপনাদের ব্যাচের অরিয়েন্টেশন হবে, অ্যাকচুয়ালি যেটা ক্লাস না, অরিয়েন্টেশন। অরিয়েন্টেশন হওয়ার পর তারপর আপনাদের ব্যাচে আর কি আমরা ধীরে ধীরে বাকি যা যা আছে, সেকেন্ড টাইমার আলাদা ক্লাস হবে প্রি অ্যাডমিশন ব্যাচের সাথে না। তারপর আপনাদের এগুলো ধীরে ধীরে কমপ্লিট করানো হবে, এই তো। ওকে ফাইন, আমরা এটা একটু নেওয়ার চেষ্টা করি। ওকে ফাইন, আমি এটা জুম করতেছি। এই তো, আশা করি দেখতে পাচ্ছেন। আমরা ক্লাসে তাহলে এখানে শেষ করার চেষ্টা করতেছি। আর ভালো থাকবেন। আগামীকালের ক্লাসে আবার দেখা হবে। আর গ্রুপে আমি এটা রেকর্ডিং সহ প্র্যাকটিস ফাইল সহ সব কিছু দিয়ে দিব, আপনি সেখান থেকে কমপ্লিট করে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। আমরা রেকর্ডটা এখানে শেষ করতেছি। ভালো থাকবেন। টাটা।